হ্যালো। হ্যাঁ, সবাই কি প্রস্তুত? আচ্ছা, আজকে আমাদের ক্লাস হবে আর্টিকেল রাইটিং। আমি আমার ভিডিও অন করতেছি। আমাকে কি স্পষ্টভাবে দেখা যাচ্ছে? আমার কথা স্পষ্টভাবে শোনা যাচ্ছে? স্পষ্ট নাকি অস্পষ্ট? ওকে, থ্যাংক ইউ। মিটিংটাকে লক করে দিলাম। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করছি। তাহলে আজকে আমাদের ক্লাস হলো আর্টিকেল রাইটিং। হ্যালো হ্যালো, নিবেশ কার সাথে কথা বলে? আচ্ছা স্যার, আমার পায়ের হাতে কথা বলতেছি। সেটা হচ্ছে কথা। হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি ক্লাস শুরু করছি আর্টিকেল রাইটিং। তাহলে আর্টিকেল রাইটিং জিনিসটা কি? আর্টিকেল রাইটিং আর প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং প্রায় সেম। ওকে, শুধুমাত্র আমাদের যারা আর্টিকেল আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং এর ক্লাসে যারা করেছেন তাদের জন্য কি এই জিনিসটা খুবই সহজ হবে, খুবই ইয়ে হবে। ওকে, আচ্ছা। আর্টিকেল রাইটিং এর এই কাজটাকে আরো বলা হয় গেস্ট পোস্টিং। আচ্ছা, তাহলে আর্টিকেল রাইটিং এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। র্যাঙ্কিং এর জন্য, ঠিক আছে, গুগল টপ র্যাঙ্কিং এর জন্য, এসইও এর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো আর্টিকেল রাইটিং। এটা আমাদের যে কোনো মানে কি আর্টিকেল রাইটিং, কন্টেন্ট রাইটিং খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। তারপর এটাকে অ্যাফিলিয়েটস মার্কেটিং করার জন্য কাজে লাগে। অ্যাফিলিয়েটস মার্কেটিং ইউজ ফর হ্যাঁ, হ্যালো। তাহলে আমাদের এটাকে অ্যাফিলিয়েটস মার্কেটিং করতে কাজে লাগে। তারপর এটাকে গুগল টপ র্যাঙ্কিং করতে কাজে লাগে। অনেকগুলো কাজে এই আর্টিকেল রাইটিং ইউজ করা হয়। ঠিক আছে, এটা বলতে গেলে আর্টিকেল রাইটিংটা হলো আমাদের এসইও এর একটা ভিত্তি, এসইও এর একটা বেস। ওকে, আচ্ছা, যাই হোক, মনে করেন আমি কোনো কিছুই বলি নাই, আপনি কোনো কিছুই শুনেন নাই, আমি একদম শুরু থেকে শুরু করতেছি। তাহলে আর্টিকেল রাইটিং, আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল মানে হলো যে কোনো একটা জিনিস নিয়ে লেখা, যে কোনো একটা জিনিস। ওকে, মনে করেন আমি যদি প্রথম আলোতে যাই, আমি একটা বাংলা আর্টিকেল দেখে কিছু, এখানে প্রথম আলোতে যদি আমি যাই, এখানে যাই, এই যে দেখেন, গোড়ালে ব্যথায় কি করবেন, এটা একটা আর্টিকেল। তারপরে শরীর ভালো রাখায় তারুণ্য কিভাবে ধরে রাখবেন, রোজায় স্বাস্থ্যকর ডায়েট পরিকল্পনা। ওকে, তাহলে এই সবগুলো হলো কি আর্টিকেল। একটু দেখেন, এটা গোড়ালি ব্যথায় কি করবেন। তাহলে এটা কোনো নিউজ না। নিউজ কোনগুলা দেখেন, নিউজ কোনগুলা আজকে বাংলাদেশে কোথায় কি হয়েছে না হয়েছে, কোন ঘটনা হয়েছে,
ঘটনা, ঘটনা, অঘটনা, দুর্ঘটনা, ঠিক আছে, ভালো ঘটনা, মন্দ ঘটনা, সবগুলো হলো কি খবর। লক্ষ্মীপুরের শ্রমিক লীগ কি হয়েছে, তারপর এই এটা কি হয়েছে, এটা কি হয়েছে, সবগুলো হচ্ছে কি নিউজ। ওকে, কিন্তু যেগুলো নিউজ না, গোড়ালি ব্যথায় কি করবেন, এটা নিউজ না, এটা কি, এটা এরকম, এটা হচ্ছে একটা আর্টিকেল। ওকে, এটা হচ্ছে একটা একটা আর্টিকেল। আচ্ছা, এরপর প্রোডাক্ট ডেসক্রিপশন কি, আমরা সেটাতে স্পষ্ট করে বুঝি, যেখানে একটা প্রোডাক্ট থাকবে এবং প্রোডাক্ট নিয়ে অনেকগুলো কি বলা হবে, একটা পাঞ্জাবির ছবি থাকবে, পাঞ্জাবির মানে কি গুণগুলো এখানে বলা হবে, ওটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন একদম স্পষ্টভাবেই চিনি। ওকে, আমরা কয়েকটি জিনিসের মধ্যে একটু পার্থক্য তৈরি করি, তাহলে আমরা জিনিসটা বুঝতে আরো একটু সহজ হবে। আমি একটু পার্থক্য করে করে বুঝাই কয়েকটা জিনিস। দেখেন, একটা হলো অ্যাডভার্টাইজমেন্ট। ওকে, একটা হলো অ্যাডভার্টাইজমেন্ট, আর একটা হলো প্রেস রিলিজ, আর একটা হলো প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, আর একটা হলো আর্টিকেল, তারপর গেস্ট পোস্টিং, গোস্ট পোস্টিং। ঠিক আছে, তারপর এটাকে আরো পেইড পোস্টিং বলে, পেইড পোস্টিং। যাই হোক, জিপিপি বলা হোক না কেন, জিনিসগুলো সেম। এখন দেখেন অ্যাডভার্টাইজমেন্ট কোনগুলো, অ্যাডভার্টাইজমেন্ট কোনগুলো। আমরা যদি কোনো একটা ওয়েবসাইটে যাই, যে কোনো সাইটে যদি যাই, আপনারা একটু বলুন তো এখানে অ্যাডভার্টাইজমেন্ট কোনটা? ইফতারের শরবতের চিনির বদলে সাথে থাকুক হানি, ডাবর হানি। তাহলে ডাবর হানি এটা কি, এটা কি একটা মধুর বিজ্ঞাপন, তাই না? একটা একটা মধুর বিজ্ঞাপন। ওকে, তার মানে এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট, আমরা স্পষ্টভাবে বুঝতে পারতেছি। এটা ডেইরি মিল্ক, বলেন এটা কি, এটা হচ্ছে গ্যাস স্টোভ, গ্যাস স্টোভ এটা। তাহলে আমরা রাস্তায় বিলবোর্ড, রাস্তায় পোস্টার, ঠিক আছে, ফ্লায়ার্স, ব্যানার, যা কিছু আমরা দেখি না কেন সবকিছু বিজ্ঞাপন। তাহলে বিজ্ঞাপন বলতে আমরা কি বুঝি, বিজ্ঞাপন হলো সেটাই যেটাকে, যেটা মানুষকে সরাসরি ইনভাইট করে যে এটা হলো আমার একটা প্রোডাক্ট, এটা কিনো। ওকে, তাহলে বিজ্ঞাপনের মধ্যে কোনো রাগ ডাক নাই, সরাসরি একটা প্রোডাক্ট দিবে, দেখাবে এবং সরাসরি মানুষকে এটা কিনতে বলবে, শেষ। আচ্ছা, তারপর হচ্ছে দেখেন প্রেস রিলিজ। প্রেস রিলিজ জিনিসটা কি, প্রেস রিলিজ এক ধরনের বিজ্ঞাপন, কিন্তু এখানে মানুষকে সরাসরি কিনতে বলা হয় না, সরাসরি কিনতে বলা হয় না। ওকে, মনে করেন বাজারে স্যামসাং কোম্পানি নতুন একটা একটা ডিভাইস নিয়ে আসছে, নতুন একটা ফোন নিয়ে আসছে। এখন স্যামসাং কোম্পানি যদি কি করে, হাজার হাজার কোটি কোটি টাকা খরচ করে যদি বিজ্ঞাপন দেয়, যে লাভ হবে তার থেকে বেশি লাভ হবে যদি প্রেস রিলিজ করে। কিভাবে? তারা একটা, তারা একটা একটা নিউজ করবে। হুম, তারা বিভিন্ন সংবাদপত্রে একটা 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 নিউজ করবে, সেই নিউজটা হচ্ছে এরকম, মানে একটা নিউজ পাঠাবে, একটা প্রেস রিলিজ পাঠাবে যে আমরা স্যামসাং কোম্পানি, আমরা এরকম একটা ফোন নিয়ে আসছি, যে যে ফোনে 3 দিন চার্জ থাকে এবং যেটা যেরকম ফোন কোনো বাজারে নেই। ওকে, এরকম করে তারা একটা অনেকগুলো নিউজ পাঠাবে। হ্যাঁ, তো এখন কোম্পানি, এখন স্যামসাং কোম্পানির প্রতি মানুষের আগ্রহ আছে। এখন স্যামসাং কোম্পানির কোনো নিউজ যদি তারা প্রথম আলোতে ছাপাই, তাহলে স্বাভাবিকভাবে কি কোম্পানির মানে পেপারের কাটতি বাড়বে। আমি একটা এক্সাম্পল দেখাই, আমি আগে আগে প্র্যাকটিক্যাল একটা প্রেস রিলিজ দেখাই, তারপর জিনিসটা বলতে একটু সহজ হবে। মানে এটা হচ্ছে ইনডাইরেক্ট বিজ্ঞাপন এবং এটা অনেক বেশি পাওয়ারফুল বিজ্ঞাপন, প্রেস রিলিজ। বাংলাদেশ আন্তর্জাতিক
একটু দেখেন, নতুন সংস্করণের ম্যাকবুক, তাই না? নতুন সংস্করণের ম্যাকবুক, এটা কি বিজ্ঞাপন নাকি একটা নিউজ? এটা কিন্তু একটা নিউজ, তাই না? তো আমরা যখন কোনো বিজ্ঞাপন দেখি, এই যে এখানে ডান পাশে বাম পাশে উপরে লাক্সের বিজ্ঞাপন, আমরা কিন্তু কখনো লাক্সের বিজ্ঞাপনে ক্লিক করি না। সচরাচর আমরা যখনই বুঝতেছি যে লাক্স এটা একটা বিজ্ঞাপন, আমরা কখন এখানে কি ক্লিক করে খুব ভালো করে দেখি না বিজ্ঞাপনটা কি কি লিখলো, আমরা দেখি না, দেখি না স্যার। দেখি না। কেন দেখি না? কারণ বিজ্ঞাপন মানে হচ্ছে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য, মানুষকে প্রলুব্ধ করার জন্য। আমরা যখনই কোনো বিজ্ঞাপন দেখি তখন আমরা বিজ্ঞাপন থেকে দূরে সরে যাই। আমরা রাস্তায় হাঁটার সময় যদি কোনো সাইনবোর্ডের বিশাল কোনো বিলবোর্ড দেখি, আমরা কখনো কি বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে এক নজর আমরা বিলবোর্ডের দিকে তাকায় থাকি না, খুব গুরুত্ব সহকারে আমরা জিনিসগুলোকে দেখি না, দেখি না স্যার, দেখি না। অনলাইনেও যখন আমরা কোনো বিজ্ঞাপন দেখি, ঠিক আছে, এরকম প্রচুর বিজ্ঞাপন আমরা দেখি, বাট যখনই আমরা বুঝতে পারি যে ইহা এখানে বিজ্ঞাপন, আমরা তখন এখানে ক্লিক করি না, ক্লিক করে আমরা দেখি না, ঠিক আছে? সচরাচর হাজারে একজন হয়তো এখানে ক্লিক করে না। আচ্ছা, এখন বিষয় হলো আমরা কি করি? আমরা নিউজ পড়ি। যদি কোনো একটা জিনিস, যদি পেপারে যদি ছোট্ট একটা নিউজ আসে, আপনি পত্রিকা পড়তেছেন, অনেক অনেক বড় বড় রংচঙ্গা বিজ্ঞাপনগুলো আপনি অত মনোযোগ দিয়ে পড়বেন না, ওকে? কিন্তু বিজ্ঞাপনের পাশে ছোট্ট একটা নিউজ, ওই নিউজটা আপনার দৃষ্টি আকর্ষণ করবে, ওকে? তো দেখেন, এভাবে আমরা পেপারে অনেকগুলো নিউজ দেখি। এই যে নতুন সংস্করণের ম্যাকবুক, এটা একটা প্রেস রিলিজ, এটা একটা কিন্তু বিজ্ঞাপন, এটা ইনডাইরেক্ট বিজ্ঞাপন। দেখেন, 13 ইঞ্চি পর্দার ম্যাকবুক প্রো ল্যাপটপ বাজারে নতুন সংস্করণ এনেছে অ্যাপল। দ্রুতগতির প্রসেসর এবং কিবোর্ডের নকশা কিছু পরিবর্তন এসেছে। 4 বছর পর ম্যাকবুকের কিবোর্ডের সমস্যা সমাধান করে মার্কিন প্রতিষ্ঠানটি। ছোট্ট একটা নিউজ, এটা হচ্ছে একটা প্রেস রিলিজ, ঠিক আছে? এটা হলো কি একটা নিউজ আকারে, এটা একটা বিজ্ঞাপন, কিন্তু সেই বিজ্ঞাপনটা নিউজ আকারে পেপারে পাবলিশ করা হয়েছে, ওকে? তো নিউজ আকারে বিজ্ঞাপনটা পাবলিশ করলে সেটার ইয়াটা কি? যেমন ম্যাকবুক যদি এখানে একটা বিজ্ঞাপন দিত, ম্যাকবুক যদি এইভাবে একটা বিজ্ঞাপন দিত যে আমরা অ্যাপল কোম্পানি, আমরা নতুন একটা ম্যাকবুক নিয়ে আসছি, ম্যাকবুকের প্রসেসর ভালো, এই ভালো সে ভালো সবকিছু ভালো, এইভাবে লেখে যদি একটা বিজ্ঞাপন দিত, আমরা খুব একটা এটাকে কেয়ার করতাম না, আমরা এটাকে ক্লিকও করতাম না। কিন্তু তারা তখন স্ট্র্যাটেজি চেঞ্জ করে কি করে, তারা একটা নিউজ তৈরি করে সেটা বিভিন্ন মিডিয়াতে তারা পাঠায়, অথবা এই মিডিয়াগুলোকে তারা পে করে, ঠিক আছে, পে করে সেটাকে নিউজ আকারে সেই বিজ্ঞাপনটাকে পাবলিশ করে। তাহলে নিউজ আকারে যে মানে কোন একটা নিউজের মধ্যে যদি কোনো একটা প্রোডাক্ট সম্পর্কে বলা হয়, সেটা হচ্ছে প্রেস রিলিজ, ওকে? প্রেস রিলিজ। তাহলে দেখেন এখানে কিন্তু নিউজ, এই যে শ্রমিক লীগ আহ্বায়ক পেটালেন তাহিরপুর, বাসের ধাক্কায় অটোরিকশায় 2 যাত্রী, ভূমধ্যসাগরে 14 বাংলাদেশে 290 জন উদ্ধার, তাই না? এখানে অনেক কিছু আছে না? সবগুলো কিন্তু ঘটনা, সবগুলো কিন্তু ঘটনা, এক একটা নিউজ। এই যে নতুন সংস্করণের ম্যাকবুক, এটাকে কিন্তু একটা নিউজ হিসেবে আসছে, ওকে? তাহলে যে সকল বিষয়গুলো একটা নিউজ হিসেবে আসে, সেই নিউজগুলোকে বলা হয় কি, যেমন আমি এটাকে বলতে পারি একটা কি নিউজ, বাসের ধাক্কায় অটোরিকশায় 2 যাত্রী নিহত, এটা একটা নিউজ, ওকে? কিন্তু এটা একটা নিউজ। নতুন সংস্করণের ম্যাকবুক, এটা একটা নিউজ। পার্থক্য হলো এই নিউজের ফলে কারো কোনো লাভ হচ্ছে না। আমি কি বুঝতে পারছি? এই নিউজের ফলে কারো কোনো লাভ হচ্ছে না, কিন্তু এই নিউজের ফলে কি লাভ হচ্ছে? কার লাভ হচ্ছে বলেন? ম্যাকবুক কোম্পানির, অ্যাপল কোম্পানির লাভ হচ্ছে, তাই না? ম্যাকবুক কোম্পানির লাভ হচ্ছে। তাহলে যে নিউজের ফলে, যে নিউজ কোন একটা কোম্পানির পক্ষে যায়, যে নিউজের ফলে কোন একটা কোম্পানির ব্যবসায়িক লাভের সম্ভাবনা থাকে, সেই নিউজটাকে বলা হয় কি প্রেস রিলিজ। এবং বিভিন্ন কোম্পানিগুলোর টাকা দিয়ে অ্যাডভার্টাইজমেন্টের পরিবর্তে এরকম প্রেস রিলিজ তৈরি করে। তো আপনার কাজ হবে এরকম প্রেস রিলিজ তৈরি করা, ওকে? আমরা প্রেস রিলিজ তৈরি করা শিখবো। আপনি যদি আর্টিকেল লিখতে পারেন, আপনি প্রেস রিলিজও লিখতে পারবেন। আমি এখানে জিনিসটা অ্যাড করে নিই, প্রেস রিলিজ। তাহলে আশা করি প্রেস রিলিজ জিনিসটা বোঝা গেল। প্রেস রিলিজ, ওকে? তাহলে আমরা সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট আমরা বুঝি। ধরেন আমি এখানে একটু ক্লিয়ার করে দিই। আমরা সরাসরি অ্যাডভার্টাইজমেন্ট কি আমরা সেই জিনিসটা বুঝলাম, ঠিক আছে? প্রেস রিলিজ কি আমরা সেই জিনিসটা বুঝলাম। এটুকু কি ক্লিয়ার সবার? প্রেস রিলিজ হলো ছদ্মবেশী বিজ্ঞাপন। আচ্ছা,
মনে করেন কোন একটা জিনিস প্রেস রিলিজ এতটাই পাওয়ারফুল যেটা বিজ্ঞাপনকে হাজার হাজার কোটি টাকা খরচ করে যেরকম বিজ্ঞাপন প্রচার করা যায়, সিম্পল একটা প্রেস রিলিজ সেটাকে 100 গুণ বেশি কি কাজ করতে পারে উইথআউট এনি পেমেন্ট। এই জন্য বর্তমানে বিজ্ঞাপনের বাজারে প্রেস রিলিজটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনি দেখবেন যে সালমান খান হঠাৎ করে কাউকে কি ইয়া দিছে, মানে সালমান খান হঠাৎ করে কাউকে ঘুষি দিছে বা কারোর সাথে মারামারি করছে, কেন? মিডিয়াতে আসা, মানে মিডিয়াতে এটা নিয়ে নিউজ হবে, ইচ্ছা করে কি সে কাজটা করছে। হ্যাঁ, মানে মিডিয়াতে সে একটু ভাইরাল হওয়া, বা মিডিয়াতে সে ধরুন মিডিয়াতে সে আর একটু আসা। ওকে, তো মিডিয়াতে যখন আসবে তখন কি হয়, তখন মানুষ কথা কথা জানতে পারে যে হ্যাঁ সালমান খানের নতুন সিনেমা রিলিজ হবে। এরকম বিভিন্ন সেলিব্রিটি, বিভিন্ন পার্সন আলোচনায় আনার জন্য, নিজেকে প্রেস রিলিজ করার জন্য অনেকভাবে কে ট্রাই করে ইনডাইরেক্ট বিজ্ঞাপন, মানে আলোচনায় থাকতে চাই। যে কোনো সেলিব্রিটি, যে কোনো পার্সন আলোচনায় থাকতে চাই। ওকে, তো এখন মনে করেন যে কোনো একটা প্রোডাক্ট, কোনো কোম্পানির প্রোডাক্টটা মনে করেন জিমায় পড়ছে, কোনো কোম্পানি এই অত ভালো সেলের সুবিধা করতে পারতেছে না, তখন তারা একটা বিশেষ কোনো একটা ঘটনা ঘটাবে, ঠিক আছে, বিশেষ কোনো একটা ঘটনা ঘটে তারা আলোচনায় আসতে চাইবে। সবকিছু সাজানো গোছানো। এই যে মনে করেন বাংলাদেশে কিছুদিন আগে একটা ঘটনা হলো, এই কিসের স্বপ্ন, আপনারা কি ঘটনা শুনছেন? একটা লোক স্বপ্নে গিয়ে চুরি করছে, ঠিক আছে, চুরি করার পর তাকে ধরছে, ধরার পর তার প্রতি বিশাল সিম্পেথি, তাকে আবার জব দিছে। আপনারা কি জানেন? তাহলে এরকম এই জিনিসটা একটা প্রেস রিলিজ হতে পারে, এই জিনিসটা একটা প্রেস রিলিজ হতে পারে। হ্যাঁ, আই এম নট শিওর, কারণ সামনে ঈদের বাজার, তাই না? স্বপ্ন সারা দেশের মানুষ কিন্তু কি প্রত্যেকটা সারা দেশের সবাই কিন্তু স্বপ্ন চিনে না। আমরা আগুরা মিনাবাজার চিনি, অনেকের স্বপ্ন কিন্তু চিনে না, স্বপ্ন অতটাও ইয়া না হইতে পারে, কিন্তু তারা জাতীয় আলোচনায় তারা কখনোই আসে নাই। ছোট্ট একটা তারা কি ঘটনা ঘটাইছে, ছোট্ট একটা ঘটনা, কোন একটা মানুষকে দিয়ে হয়তো তারা চুরি করাইছে, চুরি করার পর আবার তাকে ধরছে। হ্যাঁ, ধরার পর এমন কিছু কথা সে বলছে যে আমি আমার কি বাচ্চার জন্য দুধ চুরি করছি, সিম্পেথি গ্রো হচ্ছে। সিম্পেথি গ্রো করাতে পুরো দেশের মানুষ কি আকৃষ্ট হয়েছে, এবং পুরো দেশের মানুষই মনোযোগটা ইয়া হয়ে গেছে, সেন্ট্রালাইজড হয়ে গেছে ওই 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 ঘটনার প্রতি। আবার তারা ঘটনা ঘটাইছে, আবার কি পুরো দেশের মানুষের সিম্পেথি জন্য তাদের উপর গ্রো করে আবার ওই লোককে জব দিছে। হতে পারে সবকিছু সাজানো, আবার নাও হতে পারে, বাট ইটস এ প্রেস রিলিজ। তারা এটা ইচ্ছে করে করুক, স্বপ্ন এটা ইচ্ছে করে করুক বা না করুক, ওকে, এটা কি, এটা একটা প্রেস রিলিজ। তার মানে যতগুলো পেপারে, ফেসবুকে, সোশ্যাল মিডিয়াতে, টিভিতে যতগুলো নিউজ আসতেছে, প্রত্যেকটা নিউজের সাথে কিন্তু স্বপ্ন 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 নামটা চলে আসছে না? স্বপ্নের লাভ হয়েছে নাকি লস হয়েছে? লাভ হয়েছে, অনেক লাভ হয়েছে, ঠিক আছে। তাদের ব্র্যান্ড ভ্যালুটা বাড়ছে, তাদের ইমেজও বাড়ছে, ব্র্যান্ড ভ্যালু বাড়ছে, প্লাস তাদের প্রতি সিম্পেথিও মানুষের গ্রো হয়েছে। এখন কথা হলো, এই স্বপ্ন কোটি কোটি টাকার বিজ্ঞাপন খরচ করেও কখনো এতটা মানে ন্যাশনাল মিডিয়াতে কখনো আসতে পারতো না, ন্যাশনাল মিডিয়ার আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারতো না। এই ছোট্ট একটা ঘটনা ঘটাইয়া তারা কি এটা হয়েছে, ইটস এ প্রেস রিলিজ। ইটস এ প্রেস রিলিজ, এটা তারা ইচ্ছাকৃতভাবে করুক বা না করুক, বাট এটা একটা প্রেস রিলিজ হয়েছে তাদের পক্ষে। আমি কি বিষয়টা বুঝতে পারছি? তো এটা একটা অনেক বেশি পাওয়ারফুল। হ্যাঁ, তারপর আমি আরেকটা উদাহরণ দিই। মনে করেন ইয়াবা, অনেকগুলো প্রোডাক্ট যেগুলো কি এই বেআইনি প্রোডাক্ট, অবৈধ প্রোডাক্ট, এগুলোর কখনো কোনো বিজ্ঞাপন দেওয়া যায় না। ওকে, এখন এখন ইয়াবাওয়ালারা চিন্তা করতেছে কি যে এটা তো মানুষকে জানানো দরকার যে ইয়াবা নামে একটা ভালো জিনিস আছে। ওকে, এখন এটা মানুষকে জানানোর জন্য তারা তো পেপারে বিজ্ঞাপনও দিতে পারে না, কোনো কিছুই করতে পারে না, কোনো অ্যাডভার্টাইজমেন্ট করতে পারে না, এসইও করাতে পারে না, পারে না। তখন তারা কি করে, তখন তারা ইচ্ছে করে মাঝে মধ্যে দুই একটা চালান তারা ধরাই দেয়। চালান ধরার পর এটা নিয়ে মিডিয়াতে আসে, এত বস্তা ইয়াবা পাওয়া গেছে, এত কোটি টাকা দাম। হ্যাঁ, ইয়াবা যুব সমাজ ধ্বংস করতেছে। এখন যাদের দরকার তারা ঠিকই কি সংবাদটা তারা কি লুফে নেয়। হ্যাঁ, পাইছি, নতুন একটা জিনিস পাইছি, এবার কোথায় পাওয়া যাবে এটা নিয়ে তারা মানে কি খোঁজ আরম্ভ করে। তো যার ফলে দেখা যায় কি আসলে কয়েক বস্তা ইয়াবা ধরাই দিয়ে তারা ইচ্ছাকৃতভাবে কিছু লস করে কি জন্য, ওই ন্যাশনাল মিডিয়াতে আসার জন্য। ন্যাশনাল মিডিয়াতে আসলে কি হয়, তাদের আগে যে পরিমাণ কাস্টমার ছিল, আগে যদি কাস্টমার থাকতো 5 জন, এখন তাদের কাস্টমার হয়ে যাবে 10 জন, কারণ সারা দুনিয়া সারা পুরো দেশ জেনে গেল। আগে যদি দাম হয়ে 3 টাকা, এখন দাম হয়ে যাবে 5 টাকা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? প্রেস রিলিজ ইজ পাওয়ারফুল, ইটস এ পাওয়ারফুল অ্যাডভার্টাইজমেন্ট টুলস প্রেজেন্ট নাও। তাহলে অ্যাডভার্টাইজমেন্ট হলো মানুষকে সরাসরি কিন্তু উদ্বুদ্ধ করা, আর প্রেস রিলিজ হলো কি ইনডাইরেক্টলি কোন একটা সিচুয়েশন ক্রিয়েট করে, কোন একটা বিশেষ কোনো বিষয় ক্রিয়েট করে
ওকে, সেই জিনিসটা মানুষের কাছে নিয়ে আসা, মানুষের কাছে নিউজ আকারে সেই জিনিসটা নিয়ে আসা। আশা করি প্রেস রিলিজ জিনিসটা ক্লিয়ার। जी सर। ক্লিয়ার? क्लियर सर। শারমিন, ক্লিয়ার এটা? ওকে, ঠিক আছে। আচ্ছা, এরপর হলো গেস্ট পোস্টিং। দেখেন আচ্ছা আমি একটু বলি নাই, প্রেস রিলিজ, প্রোডাক্ট ডেসক্রিপশন, আর্টিকেল, পোস্ট পোস্টিং। আচ্ছা ঠিক আছে, এগুলো আলোচনায় আসবে। আচ্ছা, এরপর হচ্ছে গেস্ট পোস্টিং। গেস্ট পোস্টিং হলো আমার একটা ওয়েবসাইট। আমি মনে করেন একটা ওয়েবসাইট খুলছি, মনে করেন আমার blog.com, আমি এই নামে একটা ওয়েবসাইট খুলছি। দেখেন আমার স্টক.com এই নামে আমি একটা ওয়েবসাইট সরি এটা না, আচ্ছা এটাই মনে করেন। আচ্ছা, আমি একটা ওয়েবসাইট খুলছি, আমি মূলত একটা শেয়ার ব্রোকার, স্টক ব্রোকার। ওকে, আমি একটা ওয়েবসাইট খুলছি, কি জন্য? আমি মানুষকে বিভিন্ন সার্ভিস দেব, মানে শেয়ার বাজার সংক্রান্ত বিভিন্ন সার্ভিস মানুষকে দেব, অ্যাকাউন্ট খোলা, এই করা সেই করা, অনেক রকমের সার্ভিস মানুষকে দেব, এবং আমি কি করব? মানুষের কাছ থেকে পেমেন্ট নেব। এটা হলো আমার মূল উদ্দেশ্য। এটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ক্লিয়ার। এখন কথা হচ্ছে, এই যে আমার ব্লগ, আমার স্টক, এই সাইটে শেয়ার বাজার সংক্রান্ত তথ্য, এখানে মানুষ কেন আসবে? এখানে এই সাইটের কাদেরকে দরকার? যারা শেয়ার বাজারে বিনিয়োগ করবে তাদেরকে দরকার, তাই না? তখন এই সাইট কি করবে? ওই শেয়ার বাজারে যারা ইনভেস্ট করবে তাদেরকে অ্যাট্রাক্ট করার জন্য তখন এই সাইট অনেকজন আর্টিকেল রাইটারকে হায়ার করবে। বলবে যে তোমরা আমার এই সাইটে শুধুমাত্র আর্টিকেল লিখবে। কি নিয়ে আর্টিকেল? শেয়ার বাজার নিয়ে কি আর্টিকেল। ওকে, শেয়ার বাজারের বিভিন্ন বিশ্লেষণ, শেয়ার বাজারের বিভিন্ন নিউজ, বিভিন্ন বিশ্লেষণ, বিভিন্ন তথ্য উপাত্ত, বিভিন্ন বিষয় দিয়ে, ঠিক আছে, অনেক বড় বড় আর্টিকেল লেখা। তখন ওই আর্টিকেলগুলো পড়তে আসবে কারা? যারা শেয়ার বাজারে ইনভেস্ট করবে তারা পড়তে আসার সময় পড়তে আসবে, এবং তারা এই সাইট সম্পর্কে পরিচিত হবে, এবং এই সাইটের মাধ্যমে তারা ইনভেস্ট করবে। ঠিক আছে, তাহলে এই সাইট কি লাভবান হবে? আমি কি বুঝতে পারছি? তাহলে প্রত্যেকটা ওয়েবসাইট, কোনো একটা কোম্পানি তেল বেচুক, সাবান বেচুক, বিউটি পার্লার হোক, এ হোক সে হোক, যে হোক না কেন, সবাই কি করে? তাদের ওয়েবসাইট তৈরি করে, এবং ওয়েবসাইট তৈরি করলে কিন্তু ওয়েবসাইটে কোনো ভিজিটর আসে না। কি করতে হয়? ওয়েবসাইটে নতুন নতুন তথ্য যুক্ত করতে হয়। কোন একটা বিউটি পার্লার একটা ওয়েবসাইট তৈরি করলো, আমাদের এখানে ভালো ভালো সাজ পাওয়া যায়, ওইরকম একটা ওয়েবসাইট তৈরি করলে কিন্তু মানুষ তার সাইটে আসবে না। কি করতে হবে? প্রচুর পরিমাণে পোস্ট থাকতে হবে। রূপচর্চার বিভিন্ন ওয়ে, নাকের যত্ন কেমনে নেবেন, চুলের যত্ন কেমনে নেবেন, চোখের যত্ন কেমনে নেবেন, এরকম অনেকগুলো পোস্ট কি এখানে থাকতে হবে। ঠিক আছে, অনেকগুলো পোস্ট থাকলে তখন কি অনেক মেয়েরা ওই সকল সাইটে যাবে এবং গিয়ে বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে জানবে। ম্যানিকিউর কিভাবে করবে, পেডিকিউর কিভাবে করবে, অনেকগুলো বিষয় সম্পর্কে জানবে। পাশাপাশি ওই বিউটি পার্লারের সাইটের সাথে পরিচিত হবে। ঠিক আছে, তাহলে এই যে চুলের যত্ন কিভাবে নিবেন, নাকের যত্ন কিভাবে নিবেন, এই যে তথ্যগুলো, এই যে পোস্টগুলো কি করে বিউটি পার্লারের মালিক নিজে করে না, সে আর্টিকেল রাইটার হায়ার করে, এবং আর্টিকেল রাইটারই কি করে প্রতি আর্টিকেল একটা নির্দিষ্ট পেমেন্টের বিনিময়ে তার এখানে পোস্ট করে। ওকে, তো তাতে লাভ কি হয়? ওই যে বিউটি পার্লারের মালিক প্রচুর পরিমাণে কি একুরেট এবং জেনুইন কাস্টমার পায়। তাহলে এটা হচ্ছে গেস্ট পোস্টিং মানে আমি একটা ওয়েবসাইট তৈরি করলাম, ওয়েবসাইট তৈরি করার পর আমি একজন গেস্ট, মনে করেন শারমিন একজন গেস্ট, আমি শারমিনকে বললাম আপনি আমার ওয়েবসাইটে আসেন, আমার ওয়েবসাইটে এসে আপনি গেস্ট হিসেবে পোস্ট করেন। ওকে, আমি মনে করেন এটা ওপেন করে দিলাম। ঠিক আমাদের ফেসবুক গ্রুপ যেরকম ওপেন, আমি আমার ওয়েবসাইটটাকে ওপেন করে দিলাম, একটা পোস্টের একটা বাটন এখানে তৈরি করে দিলাম, যে কেউ আমার ওয়েবসাইটে আসবে এবং যে কেউ এসে এখানে পোস্ট করতে পারবে। ওকে, মানে যে কেউ কি পোস্ট করতে পারবে। তাহলে আমি আপনাদের সবাইকে বললাম যে আপনারা সবাই গেস্ট হিসেবে আসেন, এসে আমার ওয়েবসাইটে পোস্ট করেন। ওকে, তাহলে আমার ওয়েবসাইটে যার পোস্টটা সবচেয়ে ভালো হবে আমি তাকে মানে পেমেন্ট করব। পার আর্টিকেলে আমি 500 টাকা করে পে করব, বা পার আর্টিকেলে আমি 1000 টাকা করে পে করব। এটুকু ক্লিয়ার? এটা হচ্ছে গেস্ট পোস্টিং, বা এই জিনিসটাকে বলা হয় গোস্ট পোস্টিং। গোস্ট মানে হলো ভূত, ঠিক আছে, গেস্ট মানে হলো মেহমান, গোস্ট মানে হলো ভূত। ঠিক আছে, দুটো একই মিনিং, একই জিনিস।
তাহলে মূলত মূলত আমাদের আর্টিকেল গেস্ট পোস্টিং যে কথা, গোস্ট পোস্টিং একই কথা, আর্টিকেল রাইটিংও একই কথা। ওকে, শুধুমাত্র প্রেস রিলিজ এবং অ্যাডভার্টাইজমেন্ট এই দুটো হলো ডিফারেন্ট, এই দুটো ডিফারেন্ট। এটুকু কি মানে বিষয়টা কি ক্লিয়ার? তাহলে আমরা তখন যেটা বুঝলাম সেটা হচ্ছে আর্টিকেল রাইটিং যাহা, গেস্ট পোস্টিং তাহা, গোস্ট পোস্টিং তাহা। ওকে, আচ্ছা এখন আমরা বুঝবো, বুঝিনি একটা হচ্ছে গেস্ট মানে হচ্ছে মেহমান, আর গোস্ট মানে হলো ভূত। ঠিক আছে, কোনো ডিফারেন্স নাই, কোনো ডিফারেন্স নাই। আমি যদি বলি লাউ আর কদু, ঠিক আছে, চিংড়ি মাছ আর ইচে মাছ, মুরগি আর কুড়া, সেম জিনিস সব, মানে এক একজন এক এক নামে ডাকে আর কি। কেউ কোনো বায়ার এটাকে বলে গেস্ট পোস্টিং, আবার কোনো বায়ার এটাকে বলে গোস্ট পোস্টিং। এখন বায়ার যদি এটাকে, আমি যদি বলি না এটা তো গেস্ট পোস্টিং, বায়ার যদি বলে না এটা গোস্ট পোস্টিং, তখন আমি কি বায়ারের বিরুদ্ধে অভিযোগ করতে পারবো যে একটা গেস্ট পোস্টিং তুমি গোস্ট পোস্টিং বলতেছো, তুমি বিশাল বড় অন্যায় করতেছো? হ্যাঁ, এখন কথা হচ্ছে বায়ার যেটা বলে সেটাই ঠিক। এখন দেখেন এটা জিনিসটা আসলে কি, গেস্ট পোস্টিং আর্টিকেল রাইটিং জিনিসটা আসলে কি? আর্টিকেল রাইটিং জিনিসটা হলো, আমি একটা আর্টিকেল দেখাই, কোথায় ওই যে আমি একটু আগে দেখালাম যে গোড়ালি ব্যথায় কি করণীয়, আমি যাচ্ছি জীবনযাপনে রূপচর্চা। দেখেন রূপচর্চাতে গেলাম, রোজার দিনে ত্বকের যত্ন, উষ্ণতায় চুলের যত্ন, গরমে চুলের যত্ন। ওকে, এই যে এখন প্রচুর গরম পড়তেছে, এখন চুলের যত্ন কিভাবে নিতে হবে, এটা কি? এটা হচ্ছে একটা আর্টিকেল। আপনারা নিউজ এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য স্পষ্টভাবে ক্লিয়ার? নিউজ, আর্টিকেল, প্রেস রিলিজ, এই দুটোর মধ্যে, এই জিনিসটার মধ্যে একদম ক্লিয়ার পার্থক্য থাকতে হবে। নিউজ, আর্টিকেল, প্রেস রিলিজ। ওকে, এই জিনিসগুলো বোঝার পরে আমরা এই জিনিসগুলো বুঝতে পারবো। তাহলে আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হলো একটা কি, গরমে চুলের যত্ন, এটা হলো কি একটা কি আর্টিকেল। আচ্ছা এখন একটা আর্টিকেলের বৈশিষ্ট্য কি দেখেন। আচ্ছা আমি এই একটা আর্টিকেল, আমি যদি যাই আমরা আরো প্রচুর আর্টিকেল পাবো। এই যে রূপচর্চা, ফ্যাশন, স্টাইল, ওকে, অনেক অনেক কিছু কিছু এখানে আছে। রূপচর্চা, তাহলে আমরা এরকম অনেকগুলো আর্টিকেল আমরা দেখি। ওকে, যেগুলোতে কোনো একটা বিষয় সম্পর্কে বলা হয়। আচ্ছা এখন দেখেন গরমে চুলের যত্ন। ওকে, তাহলে এই আর্টিকেলের মধ্যে প্রথম কি থাকবে? প্রথম হচ্ছে একটা টাইটেল, তারপর হচ্ছে একটা ছবি, 2 নাম্বার, 3 নাম্বার হচ্ছে কি সামারির পরে থাকবে কি ডেসক্রিপশনের পরে থাকবে রেফারেন্স লিংক। হুবহু সেম, আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন আমরা যা পড়েছি আর্টিকেলও তাই, খুব একটা পার্থক্য নেই। সরি এক মিনিট, আমি আর্টিকেলটা কি সেটা আমি বুঝাই নাই। আচ্ছা, আর্টিকেল জিনিসটা কি? আর্টিকেল জিনিস হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে স্পষ্টভাবে বলা, কোনো একটা বিষয় নিয়ে বলা। হ্যাঁ, নন কমার্শিয়াল। প্রোডাক্ট হলো কমার্শিয়াল আর আর্টিকেল হলো কি নন কমার্শিয়াল। যেমন আমি যদি বলি গরমে চুলের যত্ন নিতে সানসিল্ক শ্যাম্পু দিন, ওকে, তাহলে সেটা হলো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন। আর যদি আমি বলি গরমে চুলের যত্ন কিভাবে নিবেন তার বিভিন্ন কৌশল, তাহলে এটা হলো একটা আর্টিকেল। পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হলো এই যে আর্টিকেল হলো সেটা যেটার সাথে কোনো কি নেই, কারো কোনো লাভ লসের কোনো বিষয় নেই, মানে লাভ হবে কার? কাস্টমারের। ওকে, এখানে কোনো প্রোডাক্ট বিক্রির কোনো চেষ্টা করা হবে না, কোনো প্রোডাক্ট সম্পর্কে কোনো রেফারেন্স করা হবে না, তারপর শুধুমাত্র কোন একটা পরামর্শ বা সমস্যা সমাধানের উপায় কি এখানে দেখানো হবে।
এটি হলো আর্টিকেল। তাহলে আর্টিকেল হলো সেই জিনিসটাই যে জিনিসের যেখানে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া হয়, বিভিন্ন নতুন পথ দেখানো হয়, নতুন তথ্য দেওয়া হয়, বিভিন্ন জিনিস নিয়ে বিশ্লেষণ করা হয়। ওকে, এবং তার সবকিছুই কি কাজে লাগবে কার, যে পাঠক তার। আমি কি বিষয়টি স্পষ্টভাবে বুঝতে পারছি? হ্যালো, হ্যাঁ, পাঠকের স্পষ্টভাবে কাজে লাগবে। তাহলে যেখানে নতুন কোনো তথ্য দেওয়া হয়, নতুন কোনো সমস্যার সমাধান দেওয়া হয়, নতুন কোনো একটা বিষয়কে সুন্দরভাবে উপস্থাপন করা হয়। ওকে, উদ্দেশ্য কি, যার যে মানে যে কোনো মানুষ এগুলো পড়ে এখান থেকে উপকৃত হতে পারবে, এবং এখানে কোনো প্রোডাক্ট সম্পর্কে বলা হবে না, এবং এটা পড়ে কোনো কোম্পানির কোনো লাভ হবে না। ওকে, এটা হলো আর্টিকেল। আর প্রোডাক্ট কি, প্রোডাক্ট ডিসক্রিপশনটা একদমই সিম্পল। প্রোডাক্ট ডিসক্রিপশনটা প্রোডাক্ট থাকবে, ওই প্রোডাক্টকে ভালো বলা হবে, ওই প্রোডাক্টের প্রচার করা হবে, এবং ওই প্রোডাক্টটাকে ব্যাপকভাবে লিঙ্ক বিল্ডিং করা হবে। আশা করি একটু ক্লিয়ার। ওকে, তাহলে আমরা নন কমার্শিয়াল যে কন্টেন্ট গুলো, সেই কন্টেন্ট গুলোকে আমরা বলবো আর্টিকেল। আচ্ছা, এরপরে হচ্ছে হোয়াই। আমরা যে কারণে আমরা আর্টিকেল লিখবো, সেটা হলো প্রথমত আমরা যদি কোনো একটা ওয়েবসাইটকে ডেভেলপ করতে চাই, ওয়েবসাইট ডেভেলপ, আমি একটা ওয়েবসাইট তৈরি করব, সেখানে কোনো নতুন মানুষ আসবে না। বিউটি পার্লারের জন্য একটা ওয়েবসাইট তৈরি করলাম, কোনো মানুষ সেখানে আসবে না। তো ওই ওয়েবসাইটে কি করা হয়, আমাকে শত শত হাজার হাজার আর্টিকেল পোস্ট করতে হবে। আর্টিকেল পোস্ট করলে তখনই কি হবে, আমার ওয়েবসাইটটা ভ্যালুয়েবল হবে, এবং ওয়েবসাইটটা আমার প্রচুর মানুষের কাছে পৌঁছাবে। এবং এই কন্টেন্ট গুলোই চুলের যত্ন কিভাবে নেব, এই আপনার কি মুখের যত্ন কিভাবে নেব, এই যে কন্টেন্ট গুলো আমি লিখবো, এই কন্টেন্ট গুলো আমার আকৃষ্ট করবে কাকে, আমার বিউটি পার্লারের কাস্টমারকে আকৃষ্ট করবে। ওকে, একটা হচ্ছে ওয়েবসাইট ডেভেলপ করা। তারপর 2 নম্বর কাজ হলো এফিলিয়েটস মার্কেটিং করা। আচ্ছা, অ্যাডসেন্স এর কাজ করা। অ্যাডসেন্স, কেউ যদি চিন্তা করে যে আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইট তৈরি করে আমি গুগল থেকে ইনকাম করব, গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করব, ওকে, তাহলে তাকে ওয়েবসাইট তৈরি করতে হবে। ওয়েবসাইট তৈরি করার পর ওয়েবসাইটটাকে অনেক 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 ভালো কন্টেন্ট অ্যাড করতে হবে। কন্টেন্ট, ওকে, যত বেশি কন্টেন্ট বলতে আর্টিকেল মানুষের কাজে লাগে, এরকম অনেক অনেক বেশি আর্টিকেল অ্যাড করতে হবে। আর্টিকেল অ্যাড করার পর যদি সে গুগল অ্যাডসেন্স অ্যাপ্লাই করে, তখন সে কি এই একটা ওয়েবসাইট থেকে সে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা করে ইনকাম করতে পারবে। তো এই আর্টিকেল রাইটিং শিখে আপনারা নিজেরা ওয়েবসাইট তৈরি করে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন, অথবা যে সকল কোম্পানি বা যে সকল পার্সন অ্যাডসেন্স থেকে ইনকাম করে তারা প্রচুর পরিমাণে আর্টিকেল রাইটার হায়ার করে, আপনি তাদের সাথে কাজ করতে পারবেন। ওকে, 3 নম্বরে আর্টিকেল রাইটিংটা কাজে লাগে এফিলিয়েটস মার্কেটিং এ। এফিলিয়েটস মার্কেটিং হলো অন্য কারো প্রোডাক্ট সেল করা। যেমন আমি অ্যামাজনের প্রোডাক্ট সেল করব, খুব ভালো কথা, আমি নিজের একটা ওয়েবসাইট তৈরি করব, সেই ওয়েবসাইটে আমি অ্যামাজনের বিভিন্ন লিঙ্ক গুলো রাখবো, বিভিন্ন প্রোডাক্ট আমি রাখবো, বিভিন্ন প্রোডাক্টের লিঙ্ক আমি রাখবো। কিন্তু আমি যতই প্রোডাক্টের লিঙ্ক আমি রাখি না কেন, যদি আমার ওয়েবসাইটে ভালো মানের কন্টেন্ট না থাকে, তাহলে কোনো ভিজিটর আমার ওয়েবসাইটে আসবে না, কোনো ভিজিটর কি হবে না, আমার অ্যামাজনের লিঙ্কে ক্লিক করবে না। ওকে, তাহলে আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করার জন্য কি করতে হবে, আমাকে প্রচুর পরিমাণে ভালো মানের কন্টেন্ট যুক্ত করতে হবে। ওকে, ভালো মানের কন্টেন্ট যুক্ত করতে হবে। মনে করেন আমি মশার কয়েল বিক্রি করব, মশার স্প্রে বিক্রি করব, মশার ওই যে কি বলে লিকুইড আছে এগুলো বিক্রি করব, অনেক অনেক কিছু আমি বিক্রি করতে পারি। আমার ওয়েবসাইট তৈরি করে আমি জাস্ট অ্যামাজন থেকে বিভিন্ন মশার স্প্রে নিয়ে আমার এখানে দিলাম, মানে মশা সংক্রান্ত যা আছে সবকিছু আমি আমার সাইটে দিলাম, ভালো কথা। কিন্তু আমার সাইটে মানুষ আসবে কেন, আমার সাইটে আমাকে প্রচুর পরিমাণে আর্টিকেল লিখতে হবে মশা নিয়ে। মশা খুব একটি ভালো জিনিস, ইহা খুব পুষ্টিকর, এভাবে অনেকগুলো জিনিস আমাকে লিখতে হবে। ভালো জিনিস বলতে মশা কামড়ালে কি হয় সেই জিনিসগুলো আলোচনা করা, ডেঙ্গু ফাইলেরিয়া এগুলো হলে কি হয়, ওকে, মশা থেকে বাঁচার উপায়, ঘরের আশেপাশ পরিষ্কার রাখা, ডেঙ্গু মশা কিভাবে চিনবেন, চিকুনগুনিয়া কি, চিকুনগুনিয়া হলে কত ভালো লাগে, চিকুনগুনিয়া হলে ট্রিটমেন্ট কোথায় করবেন, ডেঙ্গু হলে কি করবেন। ওকে, এরকম মশা নিয়ে যদি আমি চিন্তা করি যে আমি কি করব, আমি যদি চিন্তা করি যে শুধু মশা নিয়ে আমি লিখবো, তাহলে মশা নিয়ে হাজার 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 আর্টিকেল লেখা যাবে, কোনো শেষ নেই। ওকে, তো এখন কথা হলো, আমি যদি চিন্তা করি যে আমি অ্যামাজনের সাথে আমি কি অ্যামাজনের অ্যাফিলিয়েটস মার্কেটিং করব, আমি একটা ওয়েবসাইট তৈরি করব, ওয়েবসাইটে আমি অ্যামাজনের একটা প্রোডাক্ট আমি চয়েস করলাম, সেটা হচ্ছে মশার স্প্রে। ওকে,
মশার স্প্রে। এখন মশার স্প্রেটা আমি আমার সাইটে রাখবো, কিন্তু আমার সাইটে আমার মশার স্প্রে নিয়ে কোনো লেখাজোখা থাকবে না। মশার স্প্রে এটা আমার ওয়েবসাইটের ডান পাশে থাকবে, কিন্তু মশার স্প্রে নিয়ে কোনো লেখাজোখা থাকবে না। লেখাজোখা থাকবে শুধুমাত্র কি ম্যালেরিয়া, ফাইলেরিয়া, ওকে, এটা হলে কি হয়, ওটা হলে কি হয়, ডেঙ্গু হলে কি হয়, ডেঙ্গু না হওয়ার জন্য কি করবেন, এরকম ধরনের কি লেখা থাকবে। তো মানুষ আমার কন্টেন্ট গুলো পড়বে, কন্টেন্ট গুলো পড়ে তারা অ্যাওয়ার হবে, মশা সম্পর্কে অ্যাওয়ার হবে, এবং তারা বুঝবে যে হ্যাঁ আসলে মশা থেকে বাঁচতে হবে, কি কিনতে হবে, মশার স্প্রে কিনতে হবে। তখন তারা অটোমেটিক্যালি কি হবে, ডান পাশের মশার স্প্রেতে ক্লিক করে তারা জন্য আপনার জিনিসগুলো কিনবে। তাহলে আপনি কত ভালো এফিলিয়েটস মার্কেটার হবেন এটা ডিপেন্ড করে আপনি কত ভালো আর্টিকেল রাইটার। If you are a very good article writer, you would be a very good product affiliates marketer. Okay, অ্যাডসেন্স থেকে ইনকাম। ওকে, তাহলে আপনি যদি ভালো আর্টিকেল লিখতে পারেন, আপনি এফিলিয়েটস মার্কেটিং করতে পারবেন অনেক ভালোভাবে, আপনি অ্যাডসেন্সের কাজ করতে পারবেন অনেক ভালোভাবে, আপনি ওয়েবসাইট ডেভেলপ করতে পারবেন অনেক ভালোভাবে। ঠিক আছে, আশা করি বিষয়টা ক্লিয়ার যে আসলে এই কারা করাই। তো আপনাকে কাজ দিবে কোনো একটা ওয়েবসাইট তৈরি করে, আপনাকে কাজ দিবে যে আমার ওয়েবসাইটটাকে ডেভেলপ করো। ওকে, ওয়েবসাইট তৈরি করতে লাগবে 7 দিন অথবা মাত্র 1 দিন বা 2 দিন, আর এই সাইটটাকে ডেভেলপ করতে লাগবে কি কয়েক মাস, ইভেন বছরের পর বছর। আপনাকে নিয়োগ দিবে যে তুমি ধীরে ধীরে আমার সাইটটাকে ডেভেলপ করো। ওকে, অ্যাডসেন্স সেম, অ্যাডসেন্সের একটা ওয়েবসাইট তৈরি করতে লাগে 1 দিন, মাত্র 3 ঘন্টা লাগে একটা সাইট তৈরি করতে। এই সাইটটাকে ডেভেলপ করতে লাগে কি আপনার মাসের পর মাস, বছরের পর বছর, এবং এটা ডেভেলপমেন্ট কখনোই শেষ হবে না। সেম সেম কি এফিলিয়েটস মার্কেটিং। আশা করি একটু ক্লিয়ার। হাউ, এখন আমরা আর্টিকেল কিভাবে লিখবো। আচ্ছা, এখন আমরা একটা জিনিস চিন্তা করি, আমরা কল্পনা করি আবুল ফ্যাশন আমাকে নিয়োগ দিছে, মাসে আমাকে 50,000 টাকা করে স্যালারি দিবে। এখন আমি 4 জন আর্টিকেল লিখবো, খুব ভালো কথা। এখন আর্টিকেল লেখার জন্য আমাদের বেসিক যে বিষয়গুলো, প্রথম হচ্ছে একটা টাইটেল, ইমেজ প্লাস ভিডিও প্লাস অ্যানিমেশন, সামারি, ডেসক্রিপশন, এখানে প্রাইসটা হবে না, সামারি, ডেসক্রিপশন, স্পেশাল অফার, কন্ট্রাক্ট, অর্ডার নাও, রেফারেন্স লিংক, এগুলো কোনো কিছুই হবে না। তাহলে আর্টিকেলের মধ্যে এই জিনিসগুলো অটোমেটিক্যালি বাদ যাবে। 1 নম্বর হচ্ছে টাইটেল, 2 নম্বর হচ্ছে ইমেজ, ভিডিও বা অ্যানিমেশন, 3 নম্বর হলো সামারি, 4 নম্বর হলো ডেসক্রিপশন, ওকে, আর 5 নম্বর হলো রেফারেন্স লিংক। ঠিক আছে, 5 নম্বর হলো রেফারেন্স লিংক। আচ্ছা, এখন দেখেন টাইটেল আমরা 1 2 3 4 5 টাইটেল, ইমেজ, সামারি, ডেসক্রিপশন এবং রেফারেন্স লিংক। এবার আমরা যে কোনো একটা প্রোডাক্ট ডেসক্রিপশন দেখি, সরি আমরা একটা আর্টিকেল দেখবো এবং আর্টিকেল থেকে আমরা এই জিনিসগুলো একটু আমরা মিলাই। টাইটেল, গরমে চুলের যত্ন, এটা হলো টাইটেল। ইমেজ, ওকে, ইমেজের পরে এটা হলো সামারি, সামারির পরে এগুলো হলো কি ডেসক্রিপশন। ওকে, আমরা যখন প্রোডাক্ট ডেসক্রিপশন লিখছিলাম তখন আমরা এগুলো পয়েন্ট আকারে লিখছি, আর যখন আমরা আর্টিকেল লিখবো তখন আমরা প্যারা আকারে লিখবো, প্যারাগ্রাফ আকারে লিখবো। ওকে, বরাবর করে প্যারাগ্রাফ আকারে লিখবো। দেখেন এই যে প্যারাগ্রাফ, চুলের কয়েকটি প্যাক চুল রক্ষার জন্য, তৈলাক্ত চুলের জন্য। ওকে, তাহলে এখানে এইভাবে কি একটা প্যারা, 2টা প্যারা, 3টে প্যারা, 4টা প্যারা, এইভাবে প্যারা 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 আকারে সাজানো থাকবে একটা প্রোডাক্ট, একটা আর্টিকেল। ঠিক আছে, তারপর নিচে যদি কোনো রেফারেন্স লিংক থাকে আপনি লিংক দিতে পারবেন, না দিলেও সমস্যা নেই। যদি আপনি বলেন যে এই সম্পর্কে আরো বিস্তারিত জানতে অমুক জায়গায় ক্লিক করুন, ওই রেফারেন্স লিংকটা দিলেও হয়, না দিলেও কোনো সমস্যা নেই। সাধারণত রেফারেন্স লিংক এখানে খুব একটা দেয় না, আর্টিকেলটাই পরিপূর্ণ, এইটার বাইরে আর রেফারেন্স লিংক মানুষ আর খুব একটা দেয় না, কারণ রেফারেন্স লিংক দিলেও তো আমাদের উদ্দেশ্যটা সফল হবে না। ওকে, রেফারেন্স লিংক দিলে তো মানুষ রেফারেন্স লিংকে ক্লিক করে ওইখানে চলে যাবে। হ্যাঁ, আমি উইকিপিডিয়ার একটা রেফারেন্স লিংক দিলাম, মানুষ ওখানে চলে যাবে, তাহলে আমার সাইটে সে আর স্টে করবে না। মূল কাজ হলো কি করা, আমার সাইটে মানুষকে আমি বেশিক্ষণ ধরে, যতক্ষণ ধরে আমি ধরে রাখতে পারি, এটা হচ্ছে আমার ক্রেডিট। তাহলে টাইটেল, ইমেজ, সামারি এবং ডেসক্রিপশন, এই 4টা হলো আমাদের মেইন জিনিস। তাহলে এখানে কোথায় গরমে চুলের যত্ন, এটা হচ্ছে টাইটেল, এটা হলো ইমেজ 2 নাম্বার, এটা হচ্ছে সামারি। ঠিক আছে, আর এগুলো কি ডেসক্রিপশন পয়েন্ট আকারে। আচ্ছা, তারপর আমি আরেকটু দেখাই, মনে করেন আমি যদি গুগলে সার্চ করি, আপনি জাস্ট অনেকগুলো আর্টিকেল দেখবেন, বাংলা আর্টিকেল দেখবেন, আর্টিকেল দেখলে আপনার কি জিনিসটাই হবে। মনে করেন চুলের যত্ন, গরমে
গরমে চুলের যত্ন। আমরা 1,31,000 আমরা আর্টিকেল পাচ্ছি। আপনি আপনি বিভিন্ন আর্টিকেলগুলো পড়েন। চুলের যত্ন, যেটা গরমে চুলের যত্ন, এটা গরমকালের চুলের যত্ন আমার 5টি উপায়, এটা অনেক অনেক অনেকগুলো আছে। দেখেন, গরমে চুলের যত্ন, ঠিক আছে? তাহলে এটা কি? গরমে চুলের যত্ন 8টি টিপস জানলেই হবে সব সামার হেয়ার কেয়ার, ঠিক আছে? এটা হলো টাইটেল, খুব সুন্দরভাবে এখানে টাইটেল লেখা হয়েছে। একটা ছবি 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো কি? এগুলো হচ্ছে সামারি, একদম স্পষ্টভাবে বোঝা যাচ্ছে এটা সামারি। সামারিতে কি হবে? সামারিতে মূলত বলা থাকবে যে আমি এই আর্টিকেলটি কি কি লিখছি এবং আমার এই জিনিসগুলো কেন গুরুত্বপূর্ণ, ঠিক আছে? আমার এই লেখাটা কতটা এক্সপার্ট লেভেলের, কি কি লিখছি এবং কতটা গুরুত্বপূর্ণ, সেই জিনিসগুলো এখানে লেখা থাকবে সামারিতে। এবং সামারির উদ্দেশ্য হলো কি? যে মানুষকে পুরো আর্টিকেলটা পড়তে উদ্বুদ্ধ করা। মানুষ যারা সামারিটা পড়বে তারা বুঝবে যে এখানে খুব ভালো কিছু জিনিস আছে, এটা পড়তেই হবে, আর এখানে যেটা আছে সেটা আমি আর কি অন্য কোথাও পাবো না। আচ্ছা, এরপর হচ্ছে 8টি টিপস যা দেবে গরম চুলের যত্ন। ওকে, এই যে এই ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন, প্রতিদিন শ্যাম্পু করুন। বই দেখেন এখানে কিভাবে লেখা হয়েছে, ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন, একটা কি টাইটেল, এবং টাইটেলের পরে কি আপনি এগুলো, ছবিটা অপশনাল, ছবিটা দিতেও পারেন নাও দিতে পারেন। টাইটেলের পরে হচ্ছে একটু করে ডেসক্রিপশন। প্রতিদিন শ্যাম্পু করুন, এটা টাইটেল, টাইটেলের পরে হলো কি? ডেসক্রিপশন। প্রতিদিন চুলে তেল দিন, টাইটেল, এরপর চুলে তেল দিলে কি হবে, কোন চুল দিবেন, কোন তেল দিবেন, আমলকির তেল নাকি ক্যাস্টর অয়েল নাকি কোন তেল, এটা কি এখানে বিস্তারিতভাবে ব্যাখ্যা করা হয়েছে। তারপর হচ্ছে ঘৃতকুমারী মানে অ্যালোভেরা দিন, মাথা ঠান্ডা রাখতে অ্যালোভেরা প্যাক ব্যবহার করুন। ওকে, তারপরে চুল ময়শ্চারাইজ করতে মেহেদি ও টক দইয়ের টক দই ব্যবহার করুন। তারপরে রোদে পুরা লালচে চুলের জন্য কলা ও আমলকির প্যাক ব্যবহার করুন। আমি এটা বুঝি না, খাবারের জিনিস দই কলা, খাবারের জিনিসে হাত দেওয়ার দরকার কি? তারপরে চুল হালকা করে বাঁধুন। ওকে, তারপরে হেয়ার ড্রায়ার চুল শুকাবেন না, ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন। একদম ক্লিয়ার না বিষয়টা? ঠিক আছে, তারপর কিন্তু শেষ, আর কোনো রেফারেন্স লিঙ্ক নেই, কোনো কিছু নেই। তাহলে দেখেন আমাদের যে আর্টিকেলটা এখানে কেউ যদি চুলের গরমে চুলের যত্ন নিয়ে যদি কেউ জানতে চায়, তাকে একদম 100% এই লেখাটা সার্ভ করতেছে। ওকে, প্রথমে মানুষ দেখতেছে টাইটেলটা হতে হবে খুবই আকর্ষণীয় এবং কি এই আর্টিকেলটা যে অনেক ভালো আর্টিকেল, ভালো জিনিস, সেটা মানুষকে বুঝাতে হবে টাইটেল দিয়ে। গরমে চুলের যত্ন 8টি টিপস জানলেই হবে সামার কেয়ার। সুতরাং এই টাইটেলটা মানুষ পড়লেই বুঝবে কি যে আসলে কি গরমে চুলের যত্ন দরকার, এবং গরমে চুলের যত্ন নিতে হওয়ার জন্য এই লেখাটা আমার একটা উচিত লেখা হতে পারে। ওকে, আছে এরপর একটা ছবি দিয়ে মানুষকে আর একটু কি আকৃষ্ট করছে। হ্যাঁ, এই যে দেখতেছেন মেয়েরা চুলকে অনেক ভালো, কারণ সে কি এই লেখাটা পড়ছে। তারপর এটা হচ্ছে কি আমাদের কি সামারিতে কি লেখা আছে, যে সামারিতে মূলত সামারি হলো মূলত কি এলাকা সম্পর্কে বলা, যে আমি এলাকাতে যা যা বলছি, এখানে আমি বলছি যে গরমে চুলের যত্ন কিভাবে নিবে, চুল মানুষের অমূল্য সম্পদ, একবার হারালে আর পাবেন না। সুতরাং গরমে চুলের সবচেয়ে বেশি ক্ষতি হয়, তো সেই জন্য গরমে চুলের যত্ন কিভাবে নিতে হবে সেই জিনিসগুলো ব্যাখ্যা সহকারে বিস্তারিত আমি এখানে বলছি। যা যদি আপনি লেখাটা পড়েন, যদি আপনি চুল বাঁচাতে চান, যদি আপনি চুলের সৌন্দর্যে মানুষকে মুগ্ধ করতে চান, তাহলে আপনি আমার এই লেখাটা পড়ুন। এরকম কথা লেখা থাকবে সামারিতে। একটু পড়ার পর মানুষ কি হবে, মানুষ বুঝবে যে হ্যাঁ লেখাটা আমার পড়ার দরকার, বা এই জিনিসটা আমার দরকার। তখন সে এবার ধীর স্থির হয়ে যাবে, ধীর স্থির হয়ে পুরো জিনিসটা সে পড়বে মানুষ। ওকে, তো যখন আমি মানুষকে পড়ানোর সময় আমি কিভাবে পড়াবো, আমি কি একটা পয়েন্ট দেবো বোল্ড করে, এবং সেই পয়েন্টের নিচে ডেসক্রিপশন দেবো। একটা পয়েন্ট তারপরে ডেসক্রিপশন, একটা পয়েন্ট তারপরে ডেসক্রিপশন। ওকে, তাহলে কোনো মানুষ যদি খুব দ্রুত পড়ে ফেলতে চায়, সে শুধুমাত্র এই পয়েন্টগুলো পড়ে সে কি জিনিসটা পড়ে ফেলতে পারবে। ওকে, মাত্র মানে 10 সেকেন্ড বা 20 সেকেন্ড, 10 সেকেন্ডের মধ্যে সে পড়ে ফেলতে পারবে শুধুমাত্র টাইটেলগুলো দেখে। আবার কেউ যদি আরেকটু বিস্তারিত পড়তে চায়, তখন সে কি করবে, সে ডেসক্রিপশনগুলো পড়বে, পয়েন্টগুলো পড়বে, ডেসক্রিপশনগুলো পড়বে। তার মানে যারা খুব দ্রুত পড়ে বুঝে ফেলতে চায়, আমরা তাদেরকেও করতে পারবো। আবার যারা কি দ্রুত পড়ে বুঝবে না, তাদের আরো বেশি জানার ইচ্ছা হবে বা তারা এখানে মজা পাবে, তারাও যেন করতে পারে। দিস ইজ দ্য পারফেক্ট স্টাইল অফ আর্টিকেল রাইটিং।
এই টাইটেল যদি আপনি জানেন, আর্টিকেল রাইটিং এর এই একটুকু যদি আপনি বুঝেন, তাহলে আপনার জন্য সবকিছু ওপেন। আপনি আর্টিকেল রাইটিং যদি করতে পারেন, আপনি গেস্ট পোস্টিং, পোস্ট পোস্টিং, অ্যাডসেন্স, ওয়েবসাইট ডেভেলপমেন্ট, ওকে, তারপর হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং, সবকিছু কিন্তু আপনার জন্য ওপেন। এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। আমি আরেকটা আর্টিকেলে যাই, গরমে চুলের যত্ন, ক্যাম্পাস নামে একটা গরমে চুলের যত্ন, একটা মডেলের ছবি। তারপর দেখেন যে প্রচন্ড রোদে কিছুক্ষণ থাকার পর চুলের অবস্থা কেমন বেহাল হয় তা জানেন। এটুকু যে সামারি, টাইটেল, ইমেজ, সামারি। এই সামারির পরেই সে কিন্তু 1 নাম্বার 2 নাম্বার করে লেখছে, 5 নাম্বার পর্যন্ত সে লেখছে গরমের চুলের যত্ন কিভাবে নিবে। ঠিক আছে, বেশি মাত্রায় কসমেটিক্স ব্যবহার বন্ধ করতে হবে, কন্ডিশনার লাগাতে ভুলবেন না, শ্যাম্পু করুন সাবধানে, সাঁতার কাটা, ওকে, চুলে হিট দেবেন না। তাহলে প্রথমে টাইটেল গুলো লেখছে, এগুলো একটু বোল্ড করলে ভালো হইতো। টাইটেল লেখছে এবং টাইটেলের পরে কি ডেসক্রিপশন লেখছে, টাইটেল ডেসক্রিপশন, টাইটেল ডেসক্রিপশন, এইভাবে করা হয়েছে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? ওই জনগণ কি আমার সাথে আছে? ঠিক আছে, তাহলে এই গরমে চুলের যত্ন কিভাবে নিবেন, এই যে এটা এরপর যদি আমি আরেকটাতে যাই, এই যে আরেকটাতে গেলাম, গরমকালে চুলের যত্ন নেওয়ার 5টি ঘরোয়া উপায়। এটা হলো কি টাইটেল, টাইটেলের নিচে ছবি এখানে দেওয়া হয়নি, এখানে অনেকগুলো ছবি দিচ্ছে, টাইটেলের নিচে ছবি। এরপর দেখেন এটা হচ্ছে কি সামারি। গ্রীষ্মকালে প্রচন্ড তাপে এড়ানোর কোনো উপায় নেই, অসহ্য গরমের মধ্যে আপনাকে বাইরের ঝামেলা কাজ করতেই হয়, তাই হয়তো সাথে থাকবেন সানগ্লাস, কিন্তু আপনার চুলের কথা একবার ভাবুন তো। হ্যাঁ, এই গরমে আপনার চুলের স্বাস্থ্যের জন্য প্রয়োজন বিশেষ যত্ন, কেননা প্রখর রোদে আপনার চুল ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। ঠিক আছে, আপনি যদি ভেবে থাকেন চুলকে স্কাল্প রক্ষা করে, তাহলে আপনি ভুল ভাবছেন, আপনার স্কাল্প অতিরিক্ত গরমে। ওকে, তাহলে এই জিনিসগুলো যখন মানুষ পড়বে শুরুতেই, তখন মানুষ কি করবে, মানুষ একটু অ্যাটেনশন হয়ে যাবে। হ্যাঁ, তাই তো আমি তো চুলের বিষয় তো আমি ভাবি নেই, আমি তো আমার চোখের জন্য গ্লাস কিনছি, অনেক কিছু করছি, চুল যে নষ্ট হয়ে যাচ্ছে সেটা তো আমি চিন্তা করি নেই, যখন চুলকে তো রক্ষা করতে হবে। তখন মানুষ কি করবে, একদম ধীরে স্থির হয়ে যাবে, তখন ধীরে ধীরে কি এই জিনিসগুলো করবে। 1 নম্বরে নিয়মিত তেল মালিশ করুন। এই যে কিভাবে কি করবে, কিভাবে তেল মালিশ করবে এটা বলছে। ব্যবহার করুন নারকেলের দুধ, খুব ভালো কথা, নারকেলের দুধে ভিটামিন ই আছে। ব্যবহার করুন অ্যালোভেরা জেল, ডিহাইড্রেশন হতে বাঁচুন। প্রখর রোদে ব্যবহার করুন টুপি। ওকে ওকে, তাহলে দেখেন আমরা কিন্তু 3-4টা আর্টিকেল করলাম, 3-4টা আর্টিকেলে 3-4 রকমের তথ্য আমরা পাইলাম, তাই না? আমি এতক্ষণে যেটা আমি বুঝালাম সেটা কি, আমি এতক্ষণে যেটা বুঝালাম সেটা হচ্ছে আসলে আর্টিকেলের প্যাটার্নটা কি। আপনারা যারা প্রোডাক্ট ডেসক্রিপশন করছেন, আশা করি এতক্ষণ আপনারা বুঝে ফেলছেন যে আসলে আর্টিকেল রাইটিং এর প্যাটার্নটা কি। টাইটেল থাকবে, টাইটেলের নিচে ইমেজ, ভিডিও এবং অ্যানিমেশন থাকবে, সামারি থাকবে এবং ডেসক্রিপশন থাকবে। ওকে, আর আরেকটা বিষয় হলো এই যে ইমেজ, এখন লেটেস্ট যে ট্রেন্ডটা আর্টিকেল রাইটিং এর যে লেটেস্ট ট্রেন্ড, সেটা হলো মানুষকে অনেক বেশি সহজ করে দেওয়া। স্পেশালি এটা হচ্ছে উইকি হাউ ট্রেন্ড, একদম লেটেস্ট ট্রেন্ড। উইকি হাউ আসার পর আর্টিকেল লেখাতে মানুষের একটু চেঞ্জ হয়েছে। মানুষ আর আগে তো অলস ছিল, এখন আরো বেশি অলস হয়ে যাচ্ছে। মনে করেন এই যে হাউ টু কুক বিরিয়ানি, ওকে, আমি বিরিয়ানি কিভাবে রান্না করবো আমি যদি এখানে দিই, মানে প্রত্যেকটা স্টেপের ছবি। এই যে হাউ টু কুক বিরিয়ানি, এটা যদি একটা আর্টিকেল হয়, ঠিক আছে, আর্টিকেলের মধ্যে এই যে স্টেপ 1, ঠিক আছে, আমি একটা প্যারাগ্রাফ দেবো, একটা প্যারাগ্রাফের জন্য ছবি, ঠিক আছে। তারপর এগুলোকে চপ দা অল ভেজিটেবল গুলোকে কাটবো, আবার এটার একটা ছবি, ঠিক আছে। 1 চিমটি তেল নেবো, এটার একটা ছবি, মশলা নেবো, নেবো, এটা নেবো, ওইটা নেবো, এটার সবগুলোর একটা ছবি, ঠিক আছে। মানে প্রত্যেকটা ইয়ার সাথে ছবি দেবো। এটা হচ্ছে একটা লেটেস্ট ট্রেন্ড, যে আমি একটু আগে যেটা দেখালাম, এই যে ছাতা বা স্কার্ফ ব্যবহার করুন, তারপর কি রোদ পড়া চুল কালো করার জন্য এটা করুন সেটা করুন। এটা হচ্ছে একটা লেটেস্ট ট্রেন্ড। এইভাবে করলে হয় কি মানুষের গ্রহণযোগ্যতা বেশি থাকে। তারপর এটা হচ্ছে একটা ওল্ড স্টাইল। কোনটা? এই যে এগুলো হলো ওল্ড স্টাইল, কারণ এই লেখাগুলো মানুষকে যতটুকু আকৃষ্ট করবে, আমার যদি প্রত্যেকটা জায়গার সাথে সাথে যদি আমি ছবি দিই, তাহলে এই লেখাগুলোকে মানুষ আকৃষ্ট করবে সবচেয়ে বেশি। ওকে, এটা হচ্ছে মডার্ন স্টাইল। একটা লেখার মধ্যে যখন ছবি থাকে বেশি, ওই লেখার প্রতি মানুষের আগ্রহ থাকে বেশি। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন।
আমরা আর্টিকেল কিভাবে লিখবো, বা আমরা অনেকগুলো আর্টিকেল দেখলাম। এখন কথা হলো আমরা আর্টিকেল কিভাবে লিখবো বলেন। এনি কোশ্চেন? বইয়ের মধ্যে থাকে হ্যাঁ 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 মানে আর্টিকেলে যা বর্ণনা আছে হ্যাঁ বলেন। আর্টিকেলে যা লেখা থাকে এগুলো তো অনেক সময় বইয়ে লেখা থাকে, বইতে কপি করে বা স্ক্যান করে ওয়েবসাইটের মধ্যে আমার ওয়েবের মধ্যে দেওয়া হয় আর্টিকেল হিসেবে। এটা কোনো কপি করার জন্য ইয়া হবে, সমস্যা হবে? এখন কথা হলো কোন একটা আর্টিকেল যদি আপনি কপি করেন, ঠিক আছে, সেটা সমস্যা হতেও পারে নাও হতে পারে। কেন হবে না আমি বলি। আপনি যদি কোনো একটা লেখা আর্টিকেল করেন, হ্যাঁ, মনে করেন আপনি সানসিল্ক কোম্পানি কোন একটা আর্টিকেল লেখাইছে গরমে চুলের যত্ন কিভাবে নেবেন। ওই সানসিল্ক কোম্পানি যখন লেখাইছে ওদের নিচে সানসিল্ক কোম্পানির লোগো আছে, তাদের বিজ্ঞাপন আছে। ওই সানসিল্ক কোম্পানির বিজ্ঞাপন সহ সবকিছু নিয়ে যদি আপনি কি করেন, এটাকে যদি পাবলিশ করেন, কোম্পানির বিপক্ষে যাচ্ছে না, কোম্পানি এটা নিয়ে মাইন্ড করবে না। ওকে, কিন্তু সানসিল্ক কোম্পানির ওই আর্টিকেলটা নিয়ে, ওকে, আপনি যদি আপনার তার লেখকের নাম, ঠিকানা, সানসিল্ক কোম্পানির বিজ্ঞাপন সবকিছু মুছে দিয়ে আপনি যদি নিজের মতো করে এটাকে যদি কি করেন, নিজের নামে যদি পাবলিশ করেন, তাহলে এটাতে সমস্যা। আপনি রবীন্দ্রনাথের কবিতা যতই পড়েন, রবীন্দ্রনাথের কবিতার বই যতই বের করেন, যতই ছাপান, রবীন্দ্রনাথ কখনো কখনো মাইন্ড করবে না। ওকে, কিন্তু রবীন্দ্রনাথ কোন একটা কবিতা লেখছে, সেই কবিতাটার লেখকের নাম কেটে দিয়ে যদি কেউ যদি তার নাম বসাই দেয়, ওকে, তাহলে কি কি তাতে রবীন্দ্রনাথ মাইন্ড করবে। তো সুতরাং মূল বিষয়টা হলো যে যার লেখাটা কপি হচ্ছে তার হচ্ছে কিনা, এটাই ফ্যাক্ট। আচ্ছা, এখন এটাও বাদ দেন। এখন কথা হলো আমাদের কখনই কি কারো লেখা, আমি শেষ করি। আমাদের কারো লেখা লিখে পড়া, কারোকে কপি করা, এটা যদি হয় তাহলে আমরা তো আমাদের আর্টিকেল শেখার দরকার নেই। আমরা শিখতেছি কি জন্য? আমরা শিখতেছি নিজে লেখার জন্য। কোন একটা কোম্পানি যখন আপনাকে কাজ দিবে, আমরা তো কোন একটা কোম্পানির কাজ করার জন্য করতেছি, তাই না? কোন একটা কোম্পানি যখন আপনাকে কাজ দেবে, কোন একটা কোম্পানি অবশ্যই আপনাকে বলবে না যে তুমি অমুক জায়গা থেকে কপি করে জাস্ট এখানে বসাই দাও, এবং কপি করে কোন একটা আর্টিকেল আমাকে দাও, দিলে আমি তোমাকে পার আর্টিকেলে $50 করে স্যালারি দেবো, পার আর্টিকেলে তোমাকে আমি $100 করে দেবো। কোন কোম্পানি এটা বলবে? কোম্পানি আপনাকে কাজ দিবে, তার উদ্দেশ্য কি? কোম্পানি আপনাকে কাজ দিচ্ছে, তার মানে হলো যে আপনি নিজ থেকে আর্টিকেল তৈরি করবেন, আনকমন আর্টিকেল তৈরি করবেন, কোন রকম কোনো কপি করে লেখা, কোন রকম কোনো কিছু করে লেখা, এটা টোটালি কোনো কোম্পানি টলারেট করবে না। ঠিক আছে? সুতরাং আর্টিকেল লেখা মানে নিজ থেকে লেখা, আর্টিকেল লেখা মানে কি করা, এই কপি করা না। আমরা যদি ইন্টারনেটে দেখে থাকি যে একজনের কাছ থেকে একজন কপি করে এভাবে পোস্ট করে, ওকে, সেটা আমরা সেই জিনিসগুলো আমরা দেখবো না, সেগুলো আমাদের দেখার দরকার নেই, কারণ আমরা শিখতেছি। আমরা কপি করার জন্য কাজ করতেছি না, আমরা সত্যি করার জন্য শিখতেছি। যারা কপি করতেছে তারা কখনো কাজ করতে পারবে না। ঠিক আছে? আমরা কাজ করার জন্য শিখতেছি। আর আর্টিকেল রাইটিং এর কাজটা এতটা গুরুত্বপূর্ণ কাজ যে সারা পৃথিবীতে যতগুলো ওয়েবসাইট আছে, প্রত্যেকটা ওয়েবসাইটের কোটি ওয়েবসাইট, প্রত্যেকটা কোম্পানিকে আর্টিকেল রাইটিং করাতেই হয়। শুধুমাত্র ওয়েবসাইটে না, ফেসবুকের একটা পোস্ট তৈরি করার জন্য আর্টিকেল রাইটিং করাতে হয়। আমরা যে আর্টিকেলটা এখানে রাইট করবো ওয়েবসাইটের মধ্যে, সেম জিনিসটা তো কপি করে ফেসবুকে দিলে এটা ফেসবুকের পোস্ট, তাই না? সেম। সহজ কথায়, যে কোনো কোম্পানি যদি কোনো প্রোডাক্ট সেল করতে চায়, সেল করার সময় তারা যদি শুধুমাত্র তাদের প্রোডাক্টের বিবরণ লিখে যদি দেয়, মানুষ আকৃষ্ট হয় না, মানুষ সেই জিনিসগুলোকে দেখে না। বাট প্রোডাক্ট আর্টিকেল রাইট করে যদি দেওয়া হয়, তখন সেই জিনিসটাকে খুব ভালোভাবে মানুষ দেখে। আশা করি এটুকু ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা শিখতেছি নতুন করে। এখন আমরা শিখবো কিভাবে আসলে আমরা আর্টিকেলটা লিখবো। আমরা মোটেই কপি পেস্ট করবো না, কাউকে অনুকরণ করবো না, কাউকে অনুসরণ করবো না, আমরা শুধুমাত্র নিজের শক্তিতে আমরা নিজেরাই লিখবো। এখন এখানে বাধা হয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে কি, এই তথ্য, ইনফরমেশন। এখন আমি তো দুনিয়ার সবকিছুতে আমি জানি না। আমাকে এমন একটা বিষয় নিয়ে আর্টিকেল লিখতে বলা হলো যে এই বিষয় সম্পর্কে আমার টোটালি কোনো জ্ঞান নাই, টোটালি কোনো জ্ঞান নাই। ওকে, মনে করেন আমাকে বলা হলো যে আপনি মেনিকিউর নিয়ে একটা আর্টিকেল লেখেন, মেনিকিউর এবং পেডিকিউর। ওকে, এখন মেনিকিউর এবং পেডিকিউর এই জিনিসটা কি, আমি মনে করেন এই মাত্র শুনলাম, আমার আগে কখনো শুনিনি, কখনো এই বিষয় নিয়ে কোনো জ্ঞান নাই। ওকে, এখন মেনিকিউর পেডিকিউর আমি কিছু জানি না, খুব ভালো কথা। এখন আমি যদি গুগলে একটু যদি সার্চ করি এই জিনিসটা আসলে কি, ওকে, মেনিকিউর পেডিকিউর আমি বুঝবো না। আমি যদি গুগলে একটু সার্চ করি,
ম্যানিকিউর, ম্যানিকিউর পেডিকিউর। আমি গুগলে একটু সার্চ করলাম, চটজলদি ঘোরাই করে নিন পার্লারের ম্যানিকিউর পেডিকিউর, পার্লারের ম্যানিকিউর পেডিকিউর পেডিকিউর। আমি যদি একটু জেনি, মনে করেন এই মুহূর্তে এখন আমি জানি না ম্যানিকিউর পেডিকিউর জিনিসটা কি, কয় মিনিট লাগবে? এই যে হয়তো অনেকে পরপর পার্লারে গিয়ে ম্যানিকিউর পেডিকিউর করে থাকেন, বেশিরভাগ সময় হাত পায়ের যত্ন আমরা কোনো কিছু করি না। এই যে আমরা দেখতেছি পা পানিতে চুবাই রাখছে, ফুল আছে। ওকে, তাহলে আমরা মোটামুটি লেখাটা পড়ে আমরা বুঝতে পারবো যে হ্যাঁ ম্যানিকিউর পেডিকিউর কি। হাত পা কি করা, কি করা, মানে নখ কাটা, পায়ের নখ কাটা, হাতের নখ কাটা এবং হাত পা গুলোকে ম্যাসেজ করা এবং কি ডার্ক স্কিন গুলোকে তুলে ফেলা, ডেড সেল গুলোকে তুলে ফেলা এবং সেটাকে আরো বেশি উজ্জ্বল করা, তাই না? হাত এবং পায়ের ইয়াগুলোকে পরিষ্কার মানে কি এই ইয়া করা, ট্রিটমেন্ট করা, নখসহ পায়ের, নখসহ পায়ের পা এবং হাত, তাই না? ম্যানিকিউর পেডিকিউর। এখন এই ম্যানিকিউর পেডিকিউর কিভাবে করবো আমি একটু কিভাবে করবো জরুরি কথা, আমি একটু আগে জানতাম না যে ম্যানিকিউর পেডিকিউর কি, মানে জিনিসটা কি। এখন আমি জানলাম যে হাত পায়ের যত্ন। ওকে, এখন আমি ম্যানিকিউর পেডিকিউর সম্পর্কে একটা তথ্য পেলাম, এখানে অনেকগুলো তথ্য দেওয়া আছে, ভালো কথা। তো এখন আমি যদি গুগলে সার্চ করি ম্যানিকিউর পেডিকিউর নিয়ে, আমি আরো শত কি পাবো, শত আমি এখানে আর্টিকেল পাবো, প্রায় আমি অনেকগুলো আর্টিকেল পাবো। এখানে আমি দেখবো ম্যানিকিউর পেডিকিউর কিভাবে করবে। ওকে, যদি আমি আরো একটু ভালো করে যদি জানতে চাই, আমি জানবো, আমি যাবো উইকিহাউতে। উইকিহাউতে গিয়ে যদি আমি সার্চ করি ম্যানিকিউর, এই যে ম্যানিকিউর কিভাবে করো আমার কি একদম টোটাল স্টেপ বাই স্টেপ আমাকে এই জিনিসটা এখানে বুঝিয়ে দিবে। নেল পালিশ গুলো তুলে ফেলতে হবে, তুলে ফেলার পর সাবানের মধ্যে হাত ডুবাইতে হবে, তারপর একটা খুন্তি দিয়ে এরকম করতে হবে, তারপর এখানে অ্যাসিড দিতে হবে, তারপর এরপর নেল পালিশ ভালো করে দিতে হবে, তারপর নেইলে আবার প্রিন্ট করতে হবে, আঙুলগুলোকে দেখতে হবে ঠিক আছে কিনা। ওকে, ঠিক আছে না? তো আমরা এই যে ইংলিশ ডেসক্রিপশন গুলো দেখবো, এই ডেসক্রিপশন গুলো আমরা পড়বো, পরে আমরা বাংলায় লিখবো। খুব সিম্পল। এখানে লেখা আছে কি দেখেন, মানে আমরা এটাকে পড়বো, পরে আমরা নিজের মতো করে বাংলা লিখতে পারবো না, হুবহু অনুকরণ না। আমি লিখবো, দেখেন এখানে, হাউ টু গিভ ইউরসেলফ এ প্রফেশনাল মেডিকিউর এট হোম। আপনি কিভাবে ঘরে প্রফেশনাল ম্যানিকিউর করবেন। ওকে, এই কথাটার পরিবর্তে এই কথাটার সরাসরি বাংলা মিনিং হচ্ছে এটা, তাই না? আমি সরাসরি বাংলা মিনিংটাও লিখতে পারি, আবার একটু চেঞ্জ করেও কি লিখতে পারি, যে ঘরে বসে 100% পারফেক্ট ম্যানিকিউর করার পদ্ধতি শিখে নিন। ওকে, তারপরে এখানে কি আছে, নাম্বার 1 দেখি, রিক্রিয়েট দ্য স্পা অ্যাটমসফিয়ার। আপনি একটা স্পা এনভায়রনমেন্ট তৈরি করেন, লাইট এ ফিউ ক্যান্ডেল এন্ড পুট দেম অ্যারাউন্ড ইউর বাথরুম। ওকে, বাথরুমে কয়েকটা মোমবাতি জ্বালান, দেন গেট ইনটু ইউর comfist bathtub and sleepers and relax your home. ওকে, মানে একটা এনভায়রনমেন্ট প্রথমে তৈরি করুন। তারপর রিমুভ অ্যান ওল্ড নেল পালিশ, অ্যাপ্লাই নেল পালিশ রিমুভার টু কটন বল 100%। ঠিক আছে, আমি একটু আগে জানতাম না যে ম্যানিকিউর জিনিসটা কি, আমি এখন কি করতে পারতেছি, মাত্র 5 মিনিট পরেই আমি জানতেছি, এবং আমি কি অনেক এক্সপার্ট লেভেলের জিনিস আমি জানতেছি, এবং মানুষকে আমি অনেক ভালোভাবে পরামর্শ দিতে পারবো। ঠিক আছে, আমি 4-5টা আর্টিকেল যদি পড়ি, 4-5টা আর্টিকেল যদি আমি পড়ি, মোটামুটি আমি ছোটখাটো একজন কি অনেক ভালো বিশেষজ্ঞ হয়ে যাব, এক্সপার্ট হয়ে যাব। তখন যে কেউ আমাকে জিজ্ঞেস করে ম্যানিকিউর কিভাবে করবো, তাকে আমি গড় করে জিনিসটাকে আমি বুঝিয়ে বলতে পারবো না। তাহলে এখন যেটা সম্পর্কে আমাদের কোনো ধারণাই নেই, যেটা সম্পর্কে আমরা কখনো শুনিও নাই, ঠিক আছে, আমরা সেটা নিয়ে একদম বিশেষজ্ঞ মতামত আমরা দিতে পারবো। কিভাবে? আমি জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে আমি সেই জিনিসটা সার্চ করবো, চুলের যত্ন কিভাবে নিতে হয় আমি কখনো পড়াশোনা করি না, কখনো আমি জানিও না, কোনো স্কুল কলেজের পাঠ্য বইতে এই জিনিসগুলো শেখানো হয় না, কোনো সমস্যা নেই। আমি জাস্ট গুগলে যাব, গুগলে গিয়ে সার্চ করবো গরমে চুলের যত্ন, এখানে আমার আসবে কথা 1,31,000 আর্টিকেল চলে আসলো। এই 1,31,000 আর্টিকেলের মধ্যে 4-5টা আর্টিকেল যখন আমি পড়বো, 1টা 2টা 3টা 4টা, এই 4-5টা আর্টিকেলের মধ্যেই দেখবেন আপনাকে 4-5 রকমের জিনিস,
ওকে, এটার মধ্যে যা বলা হয়েছে এটার মধ্যে আবার কি আরেকটু বাড়িয়ে বলা হয়েছে, বা এটার মধ্যে অন্যরকম জিনিস বলা হয়েছে। ওকে, এই 4-5টা জিনিস যখন আমরা একসাথে কম্বাইন করে যখন আমরা একসাথে লাগবো, তখন সেই জিনিসটা অনেক পাওয়ারফুল একটা জিনিস হবে, অনেক সুন্দর একটা জিনিস হবে। ঠিক আমরা রচনা যেভাবে নোট করতাম স্কুল কলেজের মধ্যে। আশা করি আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার, যে আমরা কয়েকটা জিনিস নোট করে আমরা লিখবো, ওকে, কম্বাইন করব। যেমন এখানে আছে 5টা জিনিস, এখানে আছে 5টা জিনিস, বাট এখানে যে 5টা জিনিস আছে তার মধ্যে 3টে হয়তো এখানে আছে, ঠিক আছে, ওইখান থেকে আমি 3টে নেব, এখান থেকে নেব 2টে, হ্যাঁ, যেগুলো এখানে বলা হয় নাই। এগুলো নিয়ে আমি কি করবো, এখানে আছে 5টা, আমি 10টা 12টা টিপস আমি তৈরি করতে পারি। তাহলে আমার লেখাটা হবে অন্য যেগুলো লেখার চেয়ে বেশি প্রাসঙ্গিক, অনেক বেশি কি মানুষের জন্য উপকারী। ওকে, আমার লেখাটা, তো এই লেখাটা পড়ে অন্যান্য অনেকগুলো লেখা পড়ে মানুষ যে সমাধান পাবেন, আমার লেখাটা পড়ে তার চেয়ে বেশি সমাধান পাবে। ওকে, তো এটা হচ্ছে কি একটা আর্টিকেল। এখন যখন আমি কোনো আর্টিকেলটা যখন রিরাইট করব, আর্টিকেলটা আমরা কপি করবো না, আর্টিকেলটা রিরাইট করবো। রিরাইট কিভাবে, আমরা জাস্ট এই লেখাটাকে পড়বো, পড়ে আমরা নিজের মতো করে লিখবো আমাদের ভাষা ব্যবহার করে। ঠিক আছে, আমি এখানে ভাষা আছে কি, এখানে বলা আছে 8টি টিপস যা দেবে গরমের চুলের যত্ন। ওকে, তাহলে আমরা লিখতে পারি গরমে চুল বাঁচাতে, ওই তীব্র গরমের হাত থেকে চুল বাঁচাতে যা যা করবেন, অথবা তীব্র গরমের হাত থেকে চুল বাঁচাতে আপনার করণীয়। এখানে একটা শব্দ কিন্তু মিল নেই। 8টি টিপস যা দেবে গরমের চুলের যত্ন, এটার যে সেন্স, তারপরে তীব্র গরমে আপনার চুল বাঁচাতে করণীয়, এটার যা আছে সেম সেন্স। বলেন সেন্স সেম না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? সবাই কি আছেন আমার সাথে? সবাই কি মনোযোগী? ওই শারমিন কোনো কথা বলতেছে না কেন? শারমিন, শম্পা, শারমিন, ক্লাসটা কি বুঝা যাচ্ছে? ওই শারমিন কথা বলো না কেন? আচ্ছা, কোনো কিছু না বুঝলে আমাকে কোশ্চেন করিয়েন। আজকে নতুন যিনি আসছেন, রবিনহুড, সবকিছু ক্লিয়ার? আমার কথাগুলো বুঝতে পারতেছেন? এখন আমার কাছে একটু কনফিউশন লাগছিল স্যার, আর্টিকেল তো স্যার অনেক কিন্তু আপনি তো ওয়েবসাইট দেখে দিচ্ছেন, এখন বায়ার্স কিভাবে বুঝবে আমি যে এই ধরনের আর্টিকেল লাগছিল কম্পিটেন্ট, এখন ওকে তো এই জিনিস তো দেওয়া তো হবে, এখন এটা সেটেও করা যায়। বলবো, আমি একটু পরে বলবো। আমি যতটুকু বলছি এটুকু বুঝতে পারছেন কিনা বলেন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে আছে ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন। এটা যখন আমরা লিখবো, দেখে দেখে লিখবো, তখন আমরা একটু ডিফারেন্ট করে লিখবো। ঠিক আছে, যে দেখি আপনারা বলুন তো, ফ্যানের বাতাসে চুল শুকিয়ে নিন, এটাকে ডিফারেন্ট করে কিভাবে বলা যায়? বলেন। চুল শুকাতে ফ্যানের বাতাস ব্যবহার করুন, তাই না? কিভাবে ফ্যানের বাতাস শুকাবেন? হ্যাঁ, কিভাবে ফ্যানের বাতাসে শুকাবেন? রাইট, আমরা অনেকভাবে আমরা বলতে পারি। তারপর এই যে লেখাগুলো আছে, এই লেখাগুলোকে আমরা কি বাইরে থেকে আমরা নিজের মতো করে ব্যাখ্যা দিয়ে বলতে পারি। প্রতিদিন শ্যাম্পু করুন, এটা বলুন তো নিজের মতো করে। চুলের যত্নে প্রতিদিন শ্যাম্পু ব্যবহার করুন। তারপরে আর কিভাবে বলতে পারি? ধারাবাহিক শ্যাম্পু ব্যবহার করুন। শ্যাম্পু দিয়ে প্রতিদিন চুল কি করেন? ওয়াশ করুন, তাই না? অথবা মাথায় সাবানের পরিবর্তে শ্যাম্পু দিন। ঠিক আছে, আমরা অনেকভাবে কি এটাকে আমরা বলতে পারি। এইভাবে আপনি অন্য আর্টিকেলগুলো দেখবেন, আর্টিকেলগুলো দেখে নিজের মতো করে আর্টিকেলটা লিখবেন। ওকে, এইটুকু যদি আপনি কাজটা করতে পারেন, আর যখন আপনি তো ইংলিশ নিয়ে কাজ করবেন, সুতরাং ইংলিশ নিয়ে কাজ করলে আপনার কি মোটামুটি ইংলিশ রাইটিং এ যদি একটু মোটামুটি হন, তাহলে আপনি অনেক ভালো আর্টিকেল লিখতে পারবেন।
আর যদি ইংলিশ রাইটিং এ যদি আপনি এখনো যদি অদক্ষ থাকেন বা কাঁচা থাকেন, আস্তে আস্তে কাজ করতে করতে হয়ে যাবে। আপনি যত আর্টিকেল লিখবেন তত দেখবেন যে আপনার ইংলিশ স্পিকিং, আপনার ইংলিশ রাইটিংটা অনেক বেশি মানে এক্সপার্ট হচ্ছে। প্রথম দিকে যে কোনো কাজে যে কারো সমস্যা হয়, বাট ধীরে ধীরে জিনিসটা একদম ক্লিয়ার হয়ে যায়। আশা করি এটা খুব ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আর্টিকেল লিখবো। আর্টিকেল লেখার পর আমরা এগুলো 5W আমরা কোশ্চেন করবো। 5W কোশ্চেন, ঠিক? আমরা প্রোডাক্ট ডেসক্রিপশন রাইটিং আমরা যেভাবে করেছিলাম যে আমরা কি লিখতেছি, কি জিনিসটা, কি, কেন, কোথায়, হোয়েন, হু, ওকে, এই কোশ্চেনের অ্যান্সার গুলো আছে কিনা, মানে এই কোশ্চেন করে আমরা বুঝবো যে জিনিসটা পরিপূর্ণ হয়েছে কিনা। ওকে, আচ্ছা, এরপর হলো কিওয়ার্ডস। কিওয়ার্ডস হলো টাইটেল, সামারি, ডেসক্রিপশন। আমরা এরপর আমরা এখানে মধ্যে কিওয়ার্ডস দেবো, ঠিক আমি গত ক্লাসে যেভাবে দেখিয়েছি ওইভাবেই আমরা আর্টিকেলের মধ্যে কিওয়ার্ডস দেবো। আমাদের আর্টিকেল হলো গরমে চুলের যত্ন, তাই না? তাহলে এই গরমে চুলের যত্ন, এই হেয়ার কেয়ার ইন সামার, তাই না? হেয়ার কেয়ার ইন সামার, এটা হলো আমাদের কিওয়ার্ডস। এই কিওয়ার্ডস আমরা টাইটেলে ইউজ করব একবার, ডেসক্রিপশনও সাবটাইটেলে ইউজ করব, ডেসক্রিপশন ইউজ করব, মানে টাইটেল, সামারি, ডেসক্রিপশন সব জায়গাতে আমরা কি করব, আমরা এই জিনিসটা ইউজ করব। টাইটেলে একবার, সামারিতে 2 বার, ডেসক্রিপশনে 3 বার বা 4 বার। ওকে, আশা করি বিষয়টা ক্লিয়ার। তাহলে আমরা এই প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার পর আমরা যেরকম 5W কোশ্চেন করছিলাম জিনিসটা পরিপূর্ণ কিনা সেটা বোঝার জন্য, ঠিক আমরা এখানে 5W কোশ্চেন করে জিনিসটা পরিপূর্ণ কিনা বুঝবো। তারপরে প্রোডাক্ট ডেসক্রিপশন লেখার পর আমরা যেভাবে কিওয়ার্ড সেট করছিলাম, টাইটেল একটা, সামারি 2টা, ডেসক্রিপশনে 3টা কিওয়ার্ড, ঠিক এখন আমরা কিওয়ার্ড ডিসাইড করে কিওয়ার্ড সেট করব। কিওয়ার্ড সেট করলে কি হবে, কেউ যদি গুগলে সার্চ করে চুলের যত্ন কিভাবে নেব বা গরমে চুলের যত্ন, তাহলে আমার এই টাইটেলটা একদম শুরুতে চলে আসবে, আমার লেখাটা ওই গুগল সার্চ লিস্টের মধ্যে চলে আসবে। যদি আমরা কিওয়ার্ড না লিখি তাহলে কখন আমাদের লেখাটা গুগল ওটার মতো আসবে না, ঠিক আছে? কারণ আমরা একটা আর্টিকেল আমরা যে কোনো প্ল্যাটফর্মে আমরা পাবলিশ করি না কেন, ব্লগ সাইট, ফোরাম সাইট, নিজের সাইট, যেখানে আমরা পাবলিশ করি না কেন, যদি আমরা ভালো মতো কিওয়ার্ড যদি আমরা সেট করে দিই, কিওয়ার্ড সেট করে দিলেই হবে, তাহলে সেটা গুগলে সার্চ করলে যে হাজার হাজার মানুষ, লক্ষ লক্ষ মানুষকে আপনার সাইটটা দেখবে শুধুমাত্র গুগলে সার্চ করেই। কারণ মানুষ কখন আপনার সাইটে এসে আপনার আর্টিকেল দেখবে না, গুগলে সার্চ করেই দেখবে। ওই কিওয়ার্ড সেট করে দিলে গুগল সার্চে আসবে। আচ্ছা, এখন এই আর্টিকেল রাইটিংটা কি কি জন্য ইউজ করা হয়? এফিলিয়েটস মার্কেটিং করার জন্য, গুগল টপ র্যাঙ্কিং করার জন্য, ঠিক আছে? কারণ গুগল কোন একটা ওয়েবসাইটকে যদি টপ র্যাঙ্কিং করে, গুগল দেখে যে ওই ওয়েবসাইটের কতগুলো আর্টিকেল আছে। আচ্ছা, কারণ আমি তো অ্যাডসেন্স, কোন একটা ওয়েবসাইট, কোন একটা কোম্পানি চাচ্ছে সেই সাইটকে গুগলের টপে নিয়ে যাবে। এখন গুগলের টপে বলতে কোন একটা স্পেসিফিক কিওয়ার্ড দিয়ে, মনে করেন ফ্যাশন হাউস বাংলাদেশ, ফ্যাশন হাউস চিটাগং, এটা লিখে কোন একটা ওয়েবসাইট, কোন একটা কোম্পানি ওয়েবসাইট তৈরি করলো, বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং। ওকে, তো বেস্ট ফ্যাশন হাউস ইন চিটাগং এই কিওয়ার্ড দিয়ে অনেকগুলো কোম্পানি ওয়েবসাইট তৈরি করেছে। চট্টগ্রাম থেকে মনে করেন 100টা কোম্পানি ওই কিওয়ার্ড দিয়ে কি করেছে, ওয়েবসাইট তৈরি করেছে, বেস্ট ফ্যাশন হাউস চিটাগং, 100টা কোম্পানি। এখন গুগল তো সমস্যায় পড়ে যাবে যে 100টা কিওয়ার্ডের 100টা কোম্পানির 1000টা কোম্পানির কিওয়ার্ড সেম, এখন গুগল কাকে উপরে রাখবে? তো গুগল দেখবে এই 100টা কোম্পানির মধ্যে কার আর্টিকেল সবচেয়ে বেশি। ওকে, কার আর্টিকেল সবচেয়ে বেশি। আবার শুধু আর্টিকেল বেশি হলেই হবে না, আর্টিকেল বেশি এবং সে মানুষ কতক্ষণ ধরে সেই আর্টিকেলগুলো পড়ে, মানে মানুষ কত বেশি পড়ে। একটা কোম্পানির অনেকগুলো আর্টিকেল কিন্তু তার এখানে ভিউয়ার নেই, তাহলে গুগল তাকে গুরুত্ব দিবে না। ওকে, তো আর্টিকেল থাকতে হবে বেশি ওয়েবসাইটে, সেই আর্টিকেলের মধ্যে ভিজিটর থাকতে হবে বেশি। হ্যাঁ, আবার ভিজিটর, টোটাল ভিজিটর হলে হবে না, কারেন্ট ভিজিটর কার বেশি, বর্তমানে এই যে লাস্ট 1 সপ্তাহের মধ্যে কোন সাইট সবচেয়ে বেশি ভিজিটর ভিজিট করছে, কম সময়ে সবচেয়ে বেশি ভিজিটর ভিজিট করে কোনটা। ওকে, কোন একটা আর্টিকেল 5 বছরে করছে 5 লাখ, আর কোন একটা 5 মাসে করছে 5 লাখ, তাহলে গুগল তাকে প্রায়োরিটি দেবে যে 5 মাসে 5 লাখ ভিজিটর পাইছে। শুধু ভিজিটর পাইলেই হবে না, এরপর গুগল দেখবে যে ভিজিটর পাওয়ার পর, ভিজিটর আসার পর ভিজিটর কতক্ষণ স্টে করে। প্রত্যেকটা ক্যালকুলেশন গুগলের থাকে, ভিজিটর কতক্ষণ স্টে করে, সে কি 5 সেকেন্ড স্টে করে, নাকি 5 মিনিট, নাকি 10 মিনিট স্টে করে। ওকে, মানুষ যদি বেশিক্ষণ স্টে করে গুগল বুঝবে এটা ভালো সাইট। আর মানুষ আসার পর 10 সেকেন্ডের মধ্যে যদি মানুষ চলে যায়, তাহলে গুগল বুঝবে যে মানুষ ভালো মনে করে এখানে আসছিল, বাট এখানে ভালো কোনো কন্টেন্ট নাই বলে সে চলে গেছে, স্কিপ করছে এটা।
ঠিক আছে, অথবা এটাকে, সুতরাং এটা কি, এটা কখনো মানে ভালো সাইট হতে পারে না, তখন গুগল তাদেরকে আর আর গুরুত্ব 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 দিবে না। ঠিক আছে, আচ্ছা, সাইট আসা, মানুষ আসার পর চলে যাওয়া, এটিকে এটিকে কি বলে? বাউন্স করা, বাউন্স। মানুষ ভিজিটর আসছে, আসার পর ভিজিটর 10 সেকেন্ডের মধ্যে বাউন্স করছে, তাহলে গুগল তাকে আর গুরুত্ব দিবে না। আচ্ছা, এখন মানুষ এসে পড়তেছে, খুব ভালো কথা, এখন মানুষ এগুলো শেয়ার করতেছে কিনা, মানুষের যদি ভালো লাগে মানুষ এগুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবে। ঠিক আছে, গুগল সেটাও দেখে যে সোশ্যাল মিডিয়াতে পর্যাপ্ত পরিমাণে শেয়ার হচ্ছে কিনা। যদি শেয়ার হয় তাহলে গুগল বুঝবে কি হ্যাঁ এটা এটা ভালো কন্টেন্ট। ওকে, তারপর মানুষ পর্যাপ্তভাবে এটাকে লাইক করতেছে কিনা। ওকে, লাইক লাইক করতেছে কিনা, পুরোপুরি দেখতেছে কিনা, অনেকগুলো সিমটম দেখে মানুষ গুগল বুঝে নেয় যে কোন কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি পপুলার, কোন ওয়েবসাইটের কন্টেন্ট গুলো সবচেয়ে বেশি পপুলার, কার ভিজিটর বেশি, কার ওয়েবসাইটে বেশি সময় ধরে মানুষ স্টে করে, কার এই মানে ইয়াটা বেশি, কার এগুলো মানুষ সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে। এই ধরনের যে সিমটম গুলো দেখে মানুষ বুঝে নেয় কারটা সবচেয়ে বেশি কি মানুষের গ্রহণযোগ্যতা আছে। তো যারটা সবচেয়ে বেশি গ্রহণযোগ্যতা আছে তাকে কি করে, তারা প্রিফার করে। আশা করি এটুকু ক্লিয়ার। মানে তাকে গুগল কি টপে টপে নিয়ে যায়। তাহলে আপনি যদি গুগল টপ র্যাঙ্কিং এর কাজ পান, তাহলে গুগল টপ র্যাঙ্কিং করার মেইন টুলস হলো কি, মেইন ওয়ে হলো ভালো মানের আর্টিকেল তৈরি করা। তারপর যদি আপনি অ্যাডসেন্সের কাজ করেন, নিজে একটা ওয়েবসাইট তৈরি করে আপনার ওয়েবসাইট থেকে আপনি ইনকাম করতে চান, অথবা কোন একটা অন্য কোনো ব্যক্তি যে অ্যাডসেন্স থেকে ইনকাম করে তার জন্য আপনি তার সাইটটাকে ডেভেলপ করতে চান, সেম আপনাকে অনেকগুলো আর্টিকেল তৈরি করতে হবে। আর্টিকেল তৈরি করে সেগুলো কি কি করতে হবে, ওকে, সেগুলোকে আপনাকে কিওয়ার্ড সেট করতে হবে। তখন আপনি গুগল সেটাকে টপে নিয়ে যাবে এবং তখন সেই সাইটের প্রচুর ভিজিটর হবে, সেই সাইট থেকে ইনকাম হবে। আশা করি ক্লিয়ার। তারপর হচ্ছে এফিলিয়েটস মার্কেটিং। এফিলিয়েটস মার্কেটিং হলো সেটা, এফিলিয়েটস মার্কেটিং হলো সেটা আপনি কি, ওই যে আমি একটু আগে যেটা বললাম যে আপনি মশার কয়েল বিক্রি করবেন, মশার স্প্রে বিক্রি করবেন, মশা সম্পর্কে বিভিন্ন জিনিস আপনার সাইটে লিখবেন, হাজার হাজার লক্ষ লক্ষ আর্টিকেল, হাজার হাজার আর্টিকেল মশা নিয়ে। এরপর আপনি মশার কয়েল বা মশার সংক্রান্ত যা আছে যে কোনো কিছু যদি আপনি পাশে দেন, তাহলে কি মানুষ ওই জিনিসগুলোকে কিনবে। ওকে, তারপর মনে করেন চুল পড়ার ওষুধ, টাক পড়া, চুল পড়ার সমস্যার সমাধান, চুলের যত্ন, গরমে চুলের যত্ন, শীতে চুলের যত্ন, চুল উঠে গেলে উপায় কি, চুল গজানোর উপায় কি, চুলকে ভালো রাখার উপায় কি, রুক্ষ চুলের যত্ন, শুষ্ক চুলের যত্ন, অনেক অনেক অনেকগুলো লেখা আপনি লিখতে পারবেন। ওকে, এফিলিয়েটস মার্কেটিং করার জন্য আপনি একটা ওয়েবসাইটে শুধু চুলের যত্ন নিয়ে আপনি লিখবেন। লিখলে কি হবে, যারা যারা চুলের ব্যাপারে যারা কনসাস তারা এই সাইডে আসবে, এবং এই সাইডে আসার পরে কি হবে, ডান পাশে তারা যে লিঙ্কগুলো পাবে সেই লিঙ্কগুলোতে তারা ক্লিক করবে। ঠিক আছে, আপনি যে এফিলিয়েশনের যে প্রোডাক্টগুলো আপনি রাখবেন, শ্যাম্পু, সাবান, শ্যাম্পু সহ বিভিন্ন চুল শুকানোর যন্ত্র, ঠিক আছে, চুল চ্যাপ্টা করার যন্ত্র, হিট দেওয়ার যন্ত্র, ওকে, অনেক অনেক ধরনের তো যন্ত্রপাতি আছে, ইনস্ট্রুমেন্ট আছে, কসমেটিক্স আছে, যে কোনো কিছু এখান থেকে কি করা যাবে। ঠিক আছে, মানে যে কোনো কিছু বিক্রি করা যাবে এফিলিয়েটস মার্কেটিং এর মাধ্যমে। তাহলে আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার হতে পারেন, আপনি নিজে এফিলিয়েটস মার্কেটিং করতে পারেন, অথবা কোনো এফিলিয়েটস মার্কেটার কোম্পানিতে জব করতে পারেন। আপনি নিজে অ্যাডসেন্স থেকে ইনকাম করতে পারেন, অথবা অন্য কেউ যে অ্যাডসেন্সে ইনকাম করতেছে তার কাছে আপনি জব করতে পারেন। ওকে, তারপর আপনি কোন একটা কোম্পানিকে যদি বলে গুগল টপে নিয়ে যেতে, আপনি সেটা টপে নিয়ে যেতে পারেন। ওকে, তো আপনার এটার জন্য লাগবে মোটামুটি ইংলিশ জ্ঞান, মোটামুটি বেসিক ইংলিশ জ্ঞান হলেই হবে। আপনি লিখতে শুরু করবেন, লিখতে লিখতে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। ঠিক আছে, আর হচ্ছে মিনিমাম কিছু ভোকাবুলারি স্টক। আমরা মোটামুটি ক্লাস 10 যে পাস করছে, মোটামুটি মেট্রিক পাস যে করছে, মেট্রিক পাস করা একটা স্টুডেন্টের যে পরিমাণ ভোকাবুলারি নলেজ থাকে, হ্যাঁ, একটুকু ভোকাবুলারি নলেজ দিয়ে কি শুরু করতে পারবে, এবং যখন আপনি কাজ করবেন, কাজ করতে করতে কিন্তু আপনার কি হয়ে যাবে, ইংলিশে আপনি এক্সপার্ট হয়ে যাবেন। প্রথম দিকে আপনার আর্টিকেলগুলো তো ভালো হবে না, বাট ধীরে 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 লিখতে লিখতে আপনি কি লেখক হয়ে যাবেন। মোটামুটি আমার বলা শেষ। এখন আমরা কাজগুলো কোথায় পাবো এবং ভাইয়ের আমাদেরকে কিভাবে কাজগুলো দিবে একটু দেখেন। আমরা যদি আপওয়ার্কে যাই, আমরা প্রথমে ফাইবারে যাই, ফাইবারে গিয়ে আমরা একটা গিগ কিভাবে পাবলিশ করবো আমরা দেখি, মানে এই সংক্রান্ত গিগ কি কি আছে আমরা দেখি। আমরা যদি ফাইবারে যাই, আমরা যদি এখানে লিখি আর্টিকেল রাইটিং, আর্টিকেল রাইটিং,
তাহলে আমরা কি পাচ্ছি, এই যে আর্টিকেল রাইটিং, ও কাজ পাইছে 3টা, ও কাজ পাইছে 123টা। ওর পার আর্টিকেলের প্রাইস কত? $1000 $100। $100 হলো পার আর্টিকেলের প্রাইস, এবং সে এই পর্যন্ত কাজ পাইছে কয়টা? 123টা। বিষয়টা বুঝে গেল কি? তো আর্টিকেল লেখার দাম আছে, আর্টিকেল রাইটারের বেতন সবচেয়ে বেশি। ও কাজ পাইছে 127টা, তার পার আর্টিকেলের প্রাইস কত? $20। ওর পার আর্টিকেলের প্রাইস হলো $40। ও কাজ পাইছে কত? 565টা। ওর পার আর্টিকেলের প্রাইস হলো $100। ও কাজ পাইছে কত? 38টা। ঠিক আছে? তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আর্টিকেল রাইটিং এর প্রচুর কাজ, এবং আর্টিকেল রাইটাররা অনেক ভালো ইনকাম করে। আমি কি বুঝতে পারছি? এবার আমরা দেখি যে আমরা একটু আপওয়ার্কে গিয়ে দেখি যে আর্টিকেল রাইটিং এর কাজ কি পরিমাণ আছে। আপওয়ার্কে গিয়ে দেখি আর্টিকেল ফাইন্ড ফ্রিল্যান্সার। আমরা যদি ফাইন্ড ফ্রিল্যান্সারে গিয়ে যদি দেখি যে আর্টিকেল রাইটারদের স্যালারি আসলে কেমন। আর্টিকেল রাইটার, প্রফেশনাল আর্টিকেল এন্ড ব্লগ রাইটার, তার স্যালারি কত পার আওয়ার? কত? $25। তার স্যালারি হলো পার আওয়ার কত? $100 কিন্তু ভালো ইংলিশ জানে, সে পাকিস্তানের নাগরিক। সে কিন্তু পাকিস্তানের নাগরিক, সে কিন্তু অত ভালো ইংলিশ তার জানার কথা না, নেটিভ ইংলিশ স্পিকার না। তারপরে তার স্যালারি দেখেন, ওর স্যালারি আরো বেশি, $120। সে 90K প্লাস আর্ন করছে, 90K প্লাস। বয়স কম কিন্তু অভিজ্ঞতা বেশি। 90K প্লাস। মাত্র 3000 ঘন্টা কাজ করছে, 3000 ঘন্টাতে 90K মানে কত? প্রায় 90 লাখ টাকার উপরে সে ইনকাম করছে। ঠিক আছে? তারপর দেখেন 50K প্লাস করছে, ওর হলো পার আওয়ার $25। ঠিক আছে? ওর ইনকাম হলো পার আওয়ার $75। $25 ইন্ডিয়া। তো আসলে বাংলাদেশের ছেলেরা একটা জিনিসে পিছিয়ে আছে, বাট ইংলিশে। ইউনাইটেড স্টেটস, তুর্কি, ইউনাইটেড স্টেটস। তাহলে আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে মোটামুটি যদি আপনি আর্টিকেল লিখতে পারেন, আপনি পার আওয়ার আপনি এত টাকা না পান, $100 না পান, তাতে কোনো সমস্যা নেই। ওকে, পার আওয়ার $5 তো পাবেন, $60 তো পাবেন। ঠিক আছে? আপনি কাজ শুরু করেন এবং করতে করতে গিয়ে এটা হয়ে যাবে। যে পাকিস্তানের এই ছেলেটা কত? $25 পার আওয়ার। ইন্ডিয়ার এই ছেলেটা $25 পার আওয়ার, ইউনাইটেড কিংডম। তাহলে আর্টিকেল রাইটিংটাকে মানে বুঝে গেছে, আমরা প্রচুর পরিমাণে কাজ পাবো, এবং আর্টিকেল রাইটারদের স্যালারি অনেক বেশি। অন্য যে কোনো কাজের তুলনায় আর্টিকেল রাইটারদের স্যালারি অনেক বেশি, আর আর্টিকেল রাইটিং এর কাজও অনেক বেশি। আমি আপনাকে এখানে দেখাই, ফাইন্ড জব লিখে আমি সার্চ করি আর্টিকেল রাইটিং। শুধুমাত্র আপওয়ার্কে কয়টা কাজ আছে? 6606টা জব ফাউন্ড। শুধু আজকের দিনের জন্য আর্টিকেল রাইটিং এর কাজ আছে 6606টা জব। তার মানে বিশাল একটা অ্যামাউন্টের জব। এসইর কাজে এত পরিমাণে পাওয়া যায় না, আর্টিকেল রাইটিং এর কাজ যে পরিমাণে পাওয়া যায়। তো আপনি যদি মোটামুটি ভালো মানের আর্টিকেল লিখতে পারেন, আর্টিকেল লেখার জন্য আপনাকে দুনিয়ার সকল জ্ঞান লাগবে না, শুধু সিস্টেমটা জানা লাগবে। যদি আপনি আজকে আমার শুধু একটা ক্লাস যদি ফলো করেন, এবং এই ক্লাসটা ফলো করে যদি আপনি কি মোটামুটি ইংলিশে চর্চা করেন এবং আপনি আর্টিকেল রাইটিং শুরু করেন, আপনার আর কি এটাই আপনার একমাত্র ক্যারিয়ার হতে পারে। কন্টেন্ট রাইটার্স এন্ড কপি রাইটার্স, প্রুফ রিডিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, ফ্রিল্যান্সার রাইটার, হাউ টু, আর্টিকেল, লিঙ্ক বিল্ডিং, এই যে হেলথ কেয়ার, সোশ্যাল নেটওয়ার্কিং। তার মানে অনেকগুলো কোম্পানি অনেক প্রয়োজনে আর্টিকেল রাইট করতে আসে। বিউটি পার্লারের একটা কোম্পানি বিউটি সংক্রান্ত বিভিন্ন তথ্য দেওয়ার জন্য আর্টিকেল রাইট করতে আসে। তারপরে একটা ওষুধ কোম্পানি তার ওষুধের প্রমোট করার জন্য, বিভিন্ন রোগ সম্পর্কে মানুষকে জানার জন্য আর্টিকেল রাইট করতে আসে। অনেক প্রয়োজনীয় মানুষকে আর্টিকেল রাইট করতে আসে। ওকে, সুতরাং আপনি যদি একজন ভালো আর্টিকেল রাইটার হতে পারেন, আপনি আনলিমিটেড কাজ পাবেন, অনেক বেশি স্যালারি পাবেন, ভালো স্যালারি পাবেন। আর যদি এমন হয় যে আপনার এক একটা আর্টিকেল অনেক বেশি মানুষের উপর, আপনি হঠাৎ করে হিট হয়ে গেছেন, তখন আপনার এক একটা আর্টিকেলের দাম হবে কি অনেক টাকা। যদি আপনি ভাইরাল আর্টিকেল রাইটার যদি হয়ে যেতে পারেন, নর্মালি আপনার একটা আর্টিকেল কিনবে মানুষ কি $30 $40।
ওকে, আর আপনি যদি ভাইরাল হয়ে যান তাহলে আপনার এক একটা আর্টিকেল মানুষ কয়েক হাজার ডলার দিয়ে মানুষ এক একটা আর্টিকেল কি মানুষ বাই করবে, কারণ তার ওয়েবসাইটে একটা আর্টিকেল দেওয়া মানে হলো তার ওয়েবসাইটে হিট হওয়া, লক্ষ লক্ষ মানুষের কাছে চলে যাওয়া। আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে এটা হচ্ছে আর্টিকেল রাইটিংটা হলো কি প্রাণ, এসইওর প্রাণ, এসইওর কেন্দ্রবিন্দু। নট অনলি এসইও, আমাদের অ্যাফিলিয়েটস মার্কেটিং, সিপিএ মার্কেটিং, ওয়েব ডিজাইন, এই সব কিছুর প্রাণকেন্দ্র কি আর্টিকেল রাইটিং। বলেন, এবার আমার বলা শেষ, এবার আপনাদের কোশ্চেনগুলো করেন। রবিনহুড আমাকে কি জানি কোশ্চেন করেছিলেন, কোশ্চেনটা আরেকবার করেন। বুঝিনি। আমার দেখে মানে আমার ইয়াটাকে চুজ করবে বা আমাকে সিলেক্ট করবে আর্টিকেল রাইটিং, স্যার কিভাবে আপনাকে কিভাবে আর্টিকেল রাইটার হিসেবে সিলেক্ট করবে এটা তো পরের কথা, এটা তো আমরা কাজ কিভাবে পাবো সেই অংশে। আমরা যখন আর্টিকেল রাইটার শিখতেছি, আপনি বায়ারকে আপনাকে সিলেক্ট করার জন্য আপনি যদি আপওয়ার্কে কাজ করেন, আপওয়ার্কে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হবে, আপওয়ার্ক, গুরু, ফ্রিল্যান্সার সব জায়গাতে অ্যাকাউন্ট তৈরি করতে হবে, প্রোফাইল তৈরি করতে হবে, আপনি অ্যাপ্লাই করবেন, দেন আপনি কাজ করবেন। ঠিক আছে, অ্যাপ্লাই করার পর অ্যাকাউন্ট তৈরি করা, প্রোফাইল তৈরি করা, অ্যাপ্লাই করা, কাজ পাওয়া, ঠিক আছে, ওটা তো আমাদের আরেকটা সাবজেক্ট। এখানে আমি দেখাচ্ছি যে কাজটা কি, কাজটা কিভাবে করবেন, কাজটা কিভাবে পাবেন আমি এই ক্লাসে সেটা শেখাচ্ছি না। কাজটা কিভাবে পাবেন আমি এটা শেখাবো আমি আরেকটা ক্লাসে, নেক্সট ক্লাসে আমি শেখাবো এটা। ঠিক আছে রবিন? আর্টিকেল রাইটিং এর কাজের জন্য কিভাবে কাজ পাবেন, কোথায় পাবেন, কিভাবে বাইরের সাথে কথা বলবেন, কিভাবে কি করবেন, টোটাল বিষয় আমি শেখাবো আরেকটা ক্লাসে। ওকে, আমাদের ক্লাসগুলো এইভাবে হয় আর কি। আমি প্রথম ক্লাসে কাজটা শিখাই, পরের ক্লাসে শিখে কাজটা কিভাবে পাবেন এই জিনিসটা শিখাই। ঠিক আছে, এই কিভাবে পাবেন এটা নিয়ে আমাদের আগামী ক্লাসে একটা কমপ্লিট ক্লাস হবে। বলেন। হ্যাঁ বলেন। আমি মানে আমাকে যদি বলে একটা ওষুধের বিষয়ে ডেসক্রিপশন দিতে, ঠিক আছে, ওষুধের বিষয়ে তো আমার জানা নেই, আমি কিভাবে লিখব? আমরা ওষুধের বিষয়ে যদি আপনাকে ডেসক্রিপশন লিখতে বলা হয়, এটা হচ্ছে প্রোডাক্ট ডেসক্রিপশন, দ্যাট ইজ নট দ্য আর্টিকেল। আমি কি বুঝতে পারছি? আপনাকে বললো কি যে প্যারাসিটামল নিয়ে আপনি একটা ডেসক্রিপশন লেখেন। ওকে, এখন প্যারাসিটামল একটা প্রোডাক্ট, এটা কোনো আর্টিকেল না। আপনাকে যদি বলা হয় যে সর্দি কাশি হলো করণীয়, সামান্য সর্দি জ্বর করণীয়, এটা নিয়ে আপনাকে একটা আর্টিকেল তৈরি করতে, ইটস অ্যান আর্টিকেল। আপনি কত ক্লাসটা করেন নাই, ওই জন্য আপনার একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে যে কোনটা আর্টিকেল কোনটা প্রোডাক্ট ডেসক্রিপশন। ঠিক আছে, এখন মনে করেন সর্দি কাশিতে করণীয়, বায়ার আপনাকে বললো বায়ার ওষুধ বিক্রি করবে, প্যারাসিটামল বিক্রি করবে। হ্যাঁ, এখন সে আপনাকে বললো যে সর্দি কাশিতে করণীয়, এটার জন্য কি করবেন, এটার জন্য আপনি 10টা বা 12টা আর্টিকেল লেখেন, লিখে আমাকে সাবমিট করেন। এখন সর্দি কাশি হলে কি করতে হবে আপনি তো নিজে তো জানেন না, তখন কি করতে হবে? সর্দি কাশি হলে কি করবেন সেটা তো আপনি জানেন না, এখন আপনি কি করবেন? আচ্ছা, আমি কিন্তু অলরেডি বলছি ক্লাসের মধ্যে, একদম অনেক বিস্তারিত ভাবে আমি বিষয়টা বুঝেছি। কে বলতে পারবেন? গুগল থেকে বের করা যাবে, রাইট। আচ্ছা, আমাকে একটা আর্টিকেল লিখতে বলা হলো যে হালিম রান্না করা। আমাকে বলা হলো যে আপনি হালিম রান্না করা মানুষকে শিখাবেন। আমি জীবনে কোনোদিন হালিম কখনো রান্না করিনি, রান্না করতে কখনো দেখিনি। ওকে, হালিম কিভাবে রান্না করে আমি জানি না, কি কি উপাদান লাগে তাও জানি না। হ্যাঁ, বলেন আমার পক্ষে লেখা সম্ভব কিনা? সম্ভব। কিভাবে সম্ভব বলেন? আমি যদি গুগলে সার্চ করি যে হালিম রান্না করার উপায়, তাহলে আমি কিছু জানি না যে হালিমে কি দিয়ে হালিম হয়, আমার জন্য কি কোনো বিষয় অভাব হবে? হালিম রেসিপি লিখে যদি আমি সার্চ করি যে হালিম রেসিপি মজাদার হালিম রেসিপি, এখানে আমি তো প্রায় হাজার কন্টেন্ট আমি পাচ্ছি। এই কন্টেন্ট গুলো দিয়ে এই যে ভোরের কাগজে মজাদার হালিম রেসিপি, উপকরণ কি লাগবে, প্রণালী কি হবে, প্রথমে মুরগির সাথে মশলা মিশিয়ে মেরিনেট করে রাখুন, এরপর বড় হাঁড়িতে তেল দিয়ে এটা করে রাখুন, এরপর উপরে এটা করে রাখুন, করা যাবে না? আমি কি বিষয়টা বুঝতে পারছি? আমি যদিও বা হালিম রান্না করতে জানি না, কিন্তু আসলে কি আমি হাজার রেসিপি আমি এখান থেকে পেয়ে যাবো। 1,06,000 রেসিপি আমার চলে আসছে এখানে। রবিন,
আমি এই জিনিসটা ক্লাসের মধ্যে অনেকভাবে আমি বুঝিয়েছি যে আমি মেনিকিউর করতে জানি না, পেডিকিউর করতে জানি না, মেডিকিউর কাকে বলে সেটা জানি না। আমি দেখলাম যে মুহূর্তের মধ্যে আমি যখন গুগলে সার্চ করলাম সবগুলো তথ্য আমার কাছে চলে আসলো এবং আমি কি সেগুলা জানলাম। জানার পর দেন আমি আমার সিস্টেমে কি করবো, আমি কাস্টমারকে বুঝাবো। ঠিক আছে, আপনি হয়তো ওই প্রসঙ্গটা হচ্ছে স্কিপ করে গেছেন, আপনি একটু ভিডিওটা দেখে নেবেন আরো ভালোভাবে জিনিসটা বুঝবেন। আমি একদম অনেক ডিটেলস আলোচনা করছি যে যে জিনিসটা নিয়ে আমাদের টোটালি কোনো জ্ঞান নাই, একদম টোটালি কোনো কনসেপ্ট নাই, সেই জিনিসটা আমরা কিভাবে কি করব কিভাবে আমরা সেই জিনিসটা নিয়ে আর্টিকেল লিখবো। ওকে, ঠিক আছে রবিন? ঠিক আছে, আর আর কার কোনো কোশ্চেন? নিবেদ আহমেদ, না শওকত আহমেদ, তারপর রবিন, শম্পা এবং হলো শারমিন, এই পাঁচজনেই কি আছে? আর আছে না কেউ? আরেকজন আসতে পেছনে হাত তুলতেছে দেখলাম। হ্যাঁ বুঝিনি। সাজ্জাদ ফোর, ও ইয়েস ইয়েস সাজ্জাদ ফোর, ঠিক আছে সাজ্জাদ ফোর আসছেন। হ্যাঁ আচ্ছা সাজ্জাদ, আপনি কি আজকে আজকে শুরু থেকে ছিলেন সাজ্জাদ? সাজ্জাদ আজকে কি শুরু থেকে ছিলেন? তাহলে প্রায় কাছাকাছি ছিলেন। আর এমনি ক্লাস কি শুরু থেকে পেয়েছেন না? আমাদের ক্লাস ওটা প্রায় 11টায় শুরু হয়েছে। আচ্ছা একটু লেট হয়েছে, আসলে সমস্যা নেই। আমি বুঝছেন কিনা, আমি যতটুকু বলছি একটুকু বুঝছেন কিনা? তাহলে কেউ যদি চিন্তা করে যে আমি কোনো কেউ যদি চিন্তা করে যে আমি কোনো কিছু করবো না, অন্য কোনো কাজ আমি করবো না, শুধুমাত্র আমি আর্টিকেল রাইটিং করবো, ঠিক আছে, সে যদি ডিসাইড করে আর্টিকেল রাইটিং করবে, এই আর্টিকেল রাইটিং থেকেই তার কি হবে, তার লাইফের সবকিছুই হবে। খুবই ভালো, খুবই কি মানে খুবই জরুরি একটা কাজ, যে কোনো কোম্পানির জন্য খুবই খুবই জরুরি একটা কাজ। এবং এই কাজ করে কি প্রত্যেকটা কোম্পানিতে এই কাজ লাগবেই। এবং এই আর্টিকেল রাইটার যারা ভালো করে, আপনি প্রথম দিকে আপনার আর্টিকেল গুলো অত বেশি ভালো হবে না। প্রথম দিকে আপনাকে পার আওয়ার দিবে কম টাকা, অথবা পার আর্টিকেল আপনাকে কম টাকা দিবে, $5 $10 এরকম দিবে একটা আর্টিকেলে। বাট যখন আপনার আর্টিকেলটা যখন ভালো হবে, আপনি যখন ভাইরাল আর্টিকেল যখন আপনি রাইট করতে পারবেন, তখন আর কি হবে না, তখন আপনার একটা আর্টিকেল $100 $1000 পর্যন্ত আপনার আর্টিকেলগুলো সেল হবে। ওকে, যে আর্টিকেলটা আপনি $1000 সেল করবেন বা $500 সেল করবেন, সেই আর্টিকেলটা লিখতে আপনার সময় লাগবে বড় জোর কয়েক ঘন্টা। ওকে, তো এই লিখতে লিখতে জিনিসটা হাত পাকা হয়। আর আপনি যদি চিন্তা করেন যে আমি তো আর্টিকেল রাইটিং এর কাজ করবো না, আমি আর্টিকেল রাইটিং আমি কি করব, কথা হচ্ছে আপনি এসইওর যে শাখায় কাজ করেন না কেন, অথবা আপনি ডিজিটাল মার্কেটিং করেন না কেন, অথবা আপনি অনলাইনের মাধ্যমে কোনো একটা প্রোডাক্ট প্রমোট করেন না কেন, ওকে, আপনাকে অবশ্যই কি লাগবে, ভালো একজন আর্টিকেল রাইটার হতেই হবে। আপনি এফিলিয়েটস মার্কেটার হন, সিপিএ মার্কেটার হন, অ্যাডসেন্স থেকে ইনকাম করেন, ই কমার্স বিজনেস করেন, অন্য কাউকে হেল্প করেন, লিঙ্ক বিল্ডিং করেন, যেটাই করেন না কেন, যদি অনলাইনে যদি আপনি কোনো একটা কিছু করতে চান, আপনাকে আর্টিকেল রাইটিং লিখতেই হবে। আর্টিকেল আপনাকে ভালো জানতেই হবে, তার কোনো ওয়ে নেই, এটার বিকল্প কোনো ওয়ে নেই। সুতরাং আজকের ক্লাসটা সবাই মনোযোগ দিয়ে করবেন। আমি ক্লাসটা এখনই ইউটিউবে দিয়ে দিচ্ছি, আপনারা ক্লাসটা মনোযোগ দিয়ে করবেন। করার পর কি করবেন, করার পর আপনারা নিজেরা আর্টিকেল লিখবেন, 3-4টা আর্টিকেল লিখবেন, আর্টিকেল লিখে আমাকে অ্যাসাইনমেন্টে সাবমিট করবেন। আপনার পছন্দের বিষয় মতো আপনি একটা আর্টিকেল লিখবেন। আমি কি বুঝতে পারছি? মেজবানি মাংস রান্না করার উপায়, এর একটা আর্টিকেল। গরমে চুলের যত্ন, এটা একটা আর্টিকেল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যালোভেরার প্রাকৃতিক এই কি কমলার পুষ্টিগুণ, এটা একটা আর্টিকেল। আমলকির উপকারিতা, এটা একটা আর্টিকেল। তার মানে যে কোনো রকমের বিষয়বস্তু নিয়ে লেখা, যে কোনো বিষয় নিয়ে লেখা, সেটাই আর্টিকেল, যেটা কোনো প্রোডাক্টের কোনো কিছু বলা থাকবে না। আমি কি বুঝতে পারছি? তারপর হাঁচি কাশি হলো করণীয়, এটা একটা আর্টিকেল। ডেঙ্গু না হওয়ার জন্য করণীয়, ঠিক আছে, ডেঙ্গু ঠেকাবেন কিভাবে, এটা একটা আর্টিকেল, ঠিক আছে। আইন আদালত নিয়ে কোনো কিছু লেখা, উত্তরাধিকারের সম্পত্তি কিভাবে ফিরে পাবেন, এটা একটা আর্টিকেল। ওকে, তার মানে আমাদের টপিক আর্টিকেলের কোনো অভাব নাই। ওকে, তো আর্টিকেল যেটা নিয়ে লাগবে সেটা নিয়ে আমার কোনো আইডিয়া থাকা লাগবে, আমাকে জাস্ট স্ট্রাকচারটা জানতে হবে। আমি সেটা এই ক্লাসে বললাম, আপনারা সবাই ভালোভাবে ক্লাসটা আরেকবার দেখবেন।
দেখার পরে আপনারা আগামী ক্লাসে আমি সবাইকে কাজ দিলাম, আপনারা অ্যাটলিস্ট 2টি আর্টিকেল নিয়ে আসবেন লিখে, 2টি আর্টিকেল খুব ভালোভাবে আপনার পছন্দের মধ্যে বিষয় নিয়ে আপনি 2টি আর্টিকেল লিখবেন, লিখে সেটা আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন। আর্টিকেল লিখে পোস্ট করবেন কোথায়? আপনাদের নিজস্ব ব্লগ সাইটে। আপনাদের সবার 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 সাইট আছে না, ব্লগ সাইট আছে না? হ্যালো 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 আপনাদের সবার কি ব্লগ সাইট আছে? আপনারা আর্টিকেল লিখে আপনাদের ব্লগ সাইটে পোস্ট করবেন এবং সেই ব্লগ সাইটের লিঙ্কটা আমাকে দিবেন অ্যাসাইনমেন্টে। সবাই 2টি আর্টিকেল লিখবেন, সেই 2টি আর্টিকেল আপনার ব্লগ সাইটে পোস্ট করবেন, পোস্ট করে আমাকে আপনার আর্টিকেলের লিঙ্কগুলো দিবেন। এটুকু ক্লিয়ার? সম্পা, শিরিন আজকে আসে নাই? ও ঠিক আছে, তাহলে ঠিক আছে। আজকে এই বৃষ্টির মধ্যে আপনারা যারা আসছেন, ঠিক আছে, আসলে তো না আসার মতো কোনো পরিস্থিতি ছিল না, সবকিছু ঠিক ছিল, তারপরে অনেকে আসে নাই। সম্ভবত বৃষ্টি হওয়ার আশঙ্কায় আসে নাই। আচ্ছা, আমি ক্লাসটা স্টপ করে দিচ্ছি, দাঁড়ান। আমি মিটিংটা, আচ্ছা তাহলে আমি কি ক্লাসটা শেষ করতে পারি? আপনারা তাহলে বসে প্র্যাকটিস করেন। আমি এখন ভিডিওটা আমি একটু পরে আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। আমার সাথে আর কারো কোনো বিশেষ কোনো আলোচনা? আমার সাথে, হ্যাঁ বলেন। আমি এখন বলেন। ব্লগ সাইটে দিবেন, আপনি ব্লগ সাইটে দিবেন, ঠিক আছে। ব্লগ সাইটে যদি না থাকে আপনি ফেসবুকে দিবেন, ফেসবুকে দিয়ে আমাকে লিঙ্কটা দিবেন, যেভাবে হোক আমাকে লিঙ্কটা দিলেই হবে, ঠিক আছে। ফেসবুকে বলতে আমাদের গ্রুপে না, আপনার নিজের ওয়ালে পোস্ট করবেন, নিজের ওয়ালে পোস্ট করে আমাকে লিঙ্কটা দিবেন। তবে ওইটা একটু ঝামেলা, তার সাথে সবচেয়ে ভালো হয় কি আপনি যদি একটা ব্লগ সাইটে দেন, ওকে। আর ফেসবুকে যদি দেন, ফেসবুকের লিঙ্কটা কিভাবে নেবেন আমি দেখাই। ফেসবুকে দিবেন নিজের ওয়ালে, আপনার ইচ্ছা। কনসেপ্টটা ক্লিয়ার হওয়া জরুরি, বাংলা ভাষাটা কোনো ফ্যাক্ট না, ঠিক আছে। আপনি যেটাতে আপনি কমফোর্ট ফিল করেন সেটাই লেখেন। আমাদের তো আলটিমেটলি তো আমাদের লিখতে হবে ইংলিশে, ঠিক আছে, কিন্তু কনসেপ্টটা ভালোভাবে বোঝার জন্য আপনি প্রথমে বাংলায় লিখতে পারেন। না ট্রান্সলেট দিয়ে টোটালি কোনো ট্রান্সলেট করতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনি বাংলায় লিখতে পারলে আপনি পৃথিবীর যে কোনো ভাষায় পারবেন। ভাষা কোনো ফ্যাক্ট না, জ্ঞান হচ্ছে ফ্যাক্ট। আমি কি বুঝতে পারছি? ল্যাঙ্গুয়েজ কোনো ফ্যাক্ট না। আপনি যদি বাংলায় যদি কোনো একটা কাজ ভালোভাবে করতে পারেন, ইংলিশেও করতে পারবেন, পৃথিবীর যে কোনো ভাষায় করতে পারবেন, ওকে। আপনাকে আবার ইংলিশে লেখার জন্য আলাদাভাবে জিনিসটা শিখতে হবে না, কনসেপ্টটা সেম। দেখেন, আপনি কোন একটা আর্টিকেল এভাবে লিখবেন, লেখার পর এটা পোস্ট করবেন, পোস্ট করার পর এই যে এখানে আছে না 10 আওয়ার্স 5 আওয়ার্স জাস্ট নাও, এরকম একটা লেখা আছে না, এখান থেকে আপনি রাইট বাটনে ক্লিক করবেন, ক্লিক করে কপি লিংক, এই কপি লিংকটা নেবেন, নিয়ে আমাকে অ্যাসাইনমেন্টে দিবেন। তখন আমি যদি আপনার ওই কপি লিংকের উপর যদি ক্লিক করি, কি হবে, আমি টোটাল আপনার এটা দেখবো। আমি কি বুঝতে পারছি? টোটাল জিনিসটা আমি এখানে একসাথে দেখবো। বলেন, আর কারো কোনো কোশ্চেন? শম্পা, ঠিক আছে, আমি তাহলে ক্লাসটা কেটে দিচ্ছি। আর কারো যদি কোনো বিশেষ কথা থাকে চাইলে আপনাকে কি আমি আছি, আমাকে ফোন করে বা আমার সাথে আলাদাভাবে কি লাইভে আসতে পারবেন। জাহাঙ্গীরকে বলে জাহাঙ্গীর আলাদাভাবে লাইভের ব্যবস্থা করে দিবে। হ্যাঁ হ্যাঁ, আসেন, সামনে আসেন। ওয়ালাইকুম আসসালাম। ফাইবার অ্যাকাউন্ট আর গিগ অ্যাকাউন্টের বিষয়ে অনলাইন ক্লাসে বলছিলাম। ওই ফাইবার অ্যাকাউন্ট তৈরি করা, জি, আর গিগ অ্যাকাউন্ট, ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য আমাদের ক্লাস নোটস, এই জাভেদ, জি স্যার, ওনাকে ক্লাস নোটসের লিংকটা দাও এবং ফাইবার অ্যাকাউন্ট তৈরি করার জন্য যে ভিডিওটা, ওই ভিডিওটা ওনাকে দেখাও।
উনি কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবে, আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন আমার ভিডিও দেখে, আমার 35 মিনিট 38 মিনিটের একটা ভিডিও আছে, ওই ভিডিওটা দেখে দেখে আপনি ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। ওকে, এটা নিজে নিজেই করতে পারবেন, বাট যদি আপনি চান আমাদের অফিসে বসে করবেন, আমাদের অফিসে বসে করতে পারবেন। জাভেদ আপনাকে প্রত্যক্ষভাবে আপনাকে হেল্প করবে। জাভেদ করার পর জাভেদ চেক করবে, জাভেদ চেক করার পর আমি ওকে চাইলে আপনি আমাকেও দেখাতে পারবেন, আমিও চেক করবো। ঠিক আছে, তাহলে আপনি জাভেদের সাথে বসেন, জাভেদ আপনাকে প্রত্যেকটা জিনিস একদম স্টেপ বাই স্টেপ দেখাই দিবে কিভাবে কি করবেন। ওকে, আচ্ছা, আর 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 কারো কোনো কোশ্চেন? ঠিক আছে, ঠিক আছে, আপনারা সবাই একটু প্র্যাকটিস করেন। আমি ভিডিওটা এখন আমি ইউটিউবে দিয়ে দিচ্ছি। ওকে ওকে, আল্লাহ হাফেজ।